সো আমরা কালকে হেরেও যেন জিতে গেছি এরকম একটা কিছু মনে হয়েছিল, কারণ 2 রানের হার, তারপরে যে পুরো ম্যাচটা জুড়ে যে চেষ্টাটা ছিল সেই চেষ্টাটা আসলে মুগ্ধ করার মতো। আজকে সকালে যখন আমি শো করি তখন থেকে দেখছিলাম যে অনেক মানুষ বলছেন যে তারা কোনোভাবে চোখের পানি আটকাতে পারছেন না। আমাদেরও অবস্থা সেই রকম। কালকের ম্যাচটা দেখার পরে যখন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান সবাই যখন কাঁদছিলেন তখন আমি আসলে তাকাতে পারিনি। বেশিক্ষণ টিভি স্ক্রিনের দিকে এরকম দৃশ্য দেখা যায় না। যাই হোক, বাংলাদেশ টিমকে আমি কংগ্রাচুলেট করব এত ভালো একটা পারফরমেন্সের জন্য, এবং আশা করছি যে এই তো শুরু, আমরা আগামীতে আরো ভালো করবো ইনশাল্লাহ। চলে যাচ্ছি আজকের ভূত এফএম এ, এবং আজকের ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আনফরচুনেটলি যদি কেউ মিস করে থাকেন তাহলে আপনি এটা আবার শুনতে পারবেন, এবং সেই জন্য আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22 ফ্রম এনি এয়ারটেল কানেকশন, আর তখন দেখবেন যে আপনার কাছে বিভিন্ন এপিসোডের অপশনগুলো চলে এসছে, এবং আপনার যে এপিসোড আপনি মিস করেছেন বা যে এপিসোড আপনি আবার রিপিট করে শুনতে চান সেই এপিসোডটা আপনি শুনতে পারবেন। Now listeners can get the Bhoot FM tune as their caller tunes, my tunes from Airtel. Bhoot FM tune code is 92125, and you can activate it by sending SMS. Type CT space 92125 এবং সেন্ড করুন 3123 নম্বরে। আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে SMS করতে শুরু করেছেন। আমি SMS করার নিয়মটি বলবো। আপনি SMS করতে পারেন ভূত এফএম এ আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নম্বরে। আর আমাদেরকে যদি ইমেল করতে চান তাহলে আপনারা অবশ্যই ইমেইলের মাধ্যমে আপনাদের ঘটনা পাঠাতে পারেন। এবারে যেরকম দেখলাম যে খেলার জন্য হয়তো অনেকেই আসতে রাজি হননি, ঢাকার যারা রয়েছেন তারাও বলেছেন ভাইয়া আমার ঘটনাটা পড়ে দিন। তো আমি চেষ্টা করবো ঢাকার কারো ঘটনা না পড়তে। আমি চাই যে সশরীরে প্রেজেন্ট থাকুক আমাদের স্টুডিওতে। সো আমি বলে দিচ্ছি, ভূত এফএম @radiofurti.fm এই অ্যাড্রেসে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠাতে পারেন। ভূত এফএম @radiofurti.fm, which is BHOOTFM RADIOFOORTI.FM। আজকে শুরু করতে চাই প্রতিদিনের মতো একটা ঘটনা দিয়ে, যিনি আমাদেরকে ঘটনাটা লিখে পাঠিয়েছেন, বাট আজকে তিনি আনফরচুনেটলি এখানে উপস্থিত হতে পারেননি। সেরকম একজনের কাছ থেকে তিনি লিখছেন, ইমরান খান, অফিস সহকারী, দৈনিক সমকাল, সিলেট ব্যুরো, নেহার মার্কেট, পূর্ব জিন্দাবাজার, সিলেট থেকে। লিখছেন, হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আজকে আপনাকে যে ঘটনাটি লিখছি এটি আমার এবং 2 ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া অবিস্মরণীয় একটি ঘটনা। আমি আপনার মাধ্যমে রেডিও ফুর্তির সকল বন্ধুদের সাথে আমার এই ঘটনাটি শেয়ার করতে চাই। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। সময়টা 2006 সালের প্রথম দিকে। আমার খুব ক্লোজ ফ্রেন্ড কায়েদ, সে সিলেটের সদর উপজেলায় কোনো একটি জায়গায় থাকে। সঙ্গত কারণে আমি তার বাসার ঠিকানা বলছি না। আমার ফ্রেন্ডের বোনের বিয়ে ঠিক হয়, সে আমাকে এবং আমার আরো কিছু ফ্রেন্ডদের ইনভাইট করলো, এবং আমরা যথারীতি যাব বলে সম্মতি জানাই। তারিখটার কথা আমার ঠিক মনে নেই। সন্ধ্যা 7টার দিকে গায়ে হলুদের প্রোগ্রামের জন্য আমি ও আমার ফ্রেন্ড ফরহাদ ও আকাশ কায়েদের বাসায় যাওয়ার জন্য রওনা দেই। আমাদের বাসা থেকে কায়েদের বাসার দূরত্ব প্রায় 5-6 কিলোমিটার। সিএনজি অথবা অটো রিক্সা যোগে তার বাসায় যেতে হয়। আমরা 3 জন বাসা থেকে বের হই। রাসেল ভাই, এখানে আরেকটা কথা বলে রাখি, ওই দিন আমার বাসায় কেউ ছিল না, সবাই গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন। আমার অফিস থাকার কারণে আমি যেতে পারিনি। ফরহাদ ও আকাশ বাসা থেকে বের হওয়ার সময় তাদের মাকে বলে আসে আমরা কায়েদের বোনের গায়ে হলুদ অনুষ্ঠান থেকে ফিরে ইমরানের বাসায় চলে যাব। আমরা যথারীতি 8টার দিকে আমাদের ফ্রেন্ড কায়েদের বাসায় পৌঁছাই। আপনারা নিশ্চয় জানেন যে গায়ে হলুদের অনুষ্ঠান স্বাভাবিকভাবে একটু রাত করেই হয়। ওই দিন অনুষ্ঠান শুরু হতে হতে রাত 10:30 বেজে যায়। এক পর্যায়ে রাত 1টার দিকে অনুষ্ঠান শেষ হয়। আমি আমার ফ্রেন্ড কায়েদকে বলি আমরা বাসায় ফিরে আসব। সে বলে এত রাতে তোমাদের যাওয়ার দরকার নেই, এখানে তোমরা থেকে যাও। আমি বললাম যে না কায়েদ, আমার সকালে অফিস আছে এবং আমার বাসায় কেউ নেই, আমাকে বাসায় গিয়ে থাকতে হবে। সবার কাছে বিদায় নিয়ে আমরা 3 জন রওনা দিলাম। আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য কায়েদের কাজিন রনিকে আমাদের সাথে দেয়া হলো। ওদের বাড়ি থেকে প্রায় 1/2 কিলোমিটার হেঁটে একটা গাছের নিচে এসে দাঁড়াই। সেখানে সাধারণ সিএনজি বা অটো রিক্সাগুলো পাওয়া যায়। এখানে আসার 10 মিনিট পর আমরা কায়েদের কাজিন রনিকে বলি যে অনেক রাত হয়ে গেছে, তুমি চলে যাও, আমরা সিএনজি পেলে চলে যাব, নয় হেঁটেই যাব। ওই গাছের নিচে আমরা আরো 10 মিনিট অপেক্ষা করার এক পর্যায়ে আমরা 3 জন সিদ্ধান্ত নিলাম যে এভাবে দাঁড়িয়ে না থেকে আমরা হাঁটি, যতটুকু হাঁটবো ততই আমাদের পথ ফুরাবে।
এই বলে আমরা হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পর আমরা একটু দাঁড়াই। ওই সময় আমরা দেখতে পাই যে ধান ক্ষেতের মাঝ দিয়ে এক বৃদ্ধ লোক আসছেন। লম্বা দাড়ি ও সাদা পাঞ্জাবি পরে আছেন তিনি আমাদের সামনে এসে আমাদের প্রশ্ন করলেন, তোমরা কোথা থেকে এসেছো, কোথায় যাবে? আমরা বললাম, আমাদের বন্ধু কায়েদের বোনের গায়ে হলুদ এসেছিলাম, আমরা বাসায় যাব, কিন্তু গাড়ি পাচ্ছি না। তিনি বললেন, এত রাতে তোমাদের বাসা থেকে বের হওয়া উচিত হয়নি, তবে গাড়ি আসছে, তোমরা তাড়াতাড়ি চলে যাও। এই কথা বলার সাথে সাথে আমরা কিছু বলার আগে একটা সিএনজি অটোরিকশা আমাদের সামনে এসে দাঁড়ায়। ওই বৃদ্ধ লোকটি সিএনজিওয়ালাকে বলেন আমাদের বাসায় পৌঁছে দিয়ে আসবে। এই বলে আমাদের গাড়িতে ওঠার কথা বলেন। আমরা সিএনজি পেয়ে রীতিমতো আকাশের চাঁদ হাতে পেয়েছি ভাব নিয়ে গাড়িতে উঠি এবং ওনাকে সালাম দিয়ে বিদায় জানাই। একটা কথা বলে রাখি, আমরা কিন্তু সিএনজিওয়ালাকে বলিনি কোথায় যাব। সিএনজিতে ওঠার পর সাধারণ সিএনজিগুলোতে যেরকম আওয়াজ থাকে, ওই সিএনজিতে তেমন কোনো শব্দ বা আওয়াজ আমরা কিছু পাইনি। আমরা তিনজন কিছু মনে করিনি এবং কিছু মনে না করেই মোবাইল ফোনে গায়ে হলুদের অনুষ্ঠানে তোলা ছবিগুলো দেখছিলাম। ছবি দেখতে দেখতে এক পর্যায়ে গাড়ি ব্রেক করলো। আমরা অবাক হয়ে গাড়ি থেকে নেমে দেখি যে আমরা বাসার সামনে চলে এসেছি। কৌতূহল নিয়ে সিএনজিওয়ালাকে জিজ্ঞাসা করব, আপনি আমাদের বাসার ঠিকানা জানেন কিভাবে, বা আপনি আমাদের চিনেন কিনা? কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে পেছনে তাকিয়ে দেখি যে সিএনজিওয়ালা নেই। ওই সময় আমাদের গায়ের লোমগুলো সোজা হয়ে গেল। আমাদের মনে ভয় কাজ করে। পরে আমরা ঘরে গিয়ে ঘুমিয়ে যাই। আমরা তিনজন বন্ধু ওই রাতে তিনটি অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। আমরা শুধু একমাত্র ওই বৃদ্ধ লোককে আমাদের ঠিকানা বলেছি, সিএনজিওয়ালাকে নয়। সে অর্থাৎ ইমরানের বাসায় আমাদেরকে পৌঁছে দেয় এবং গাড়ি চালানোর সময় সে আমাদের সাথে কোনো কথা বলেনি এবং আমরা তার চেহারাও দেখতে পাইনি। এছাড়া বৃদ্ধ লোক গাড়ি আসার কথা বলতেই গাড়ি চলে এলো। এই বিষয়গুলো আমাদের খুব অদ্ভুত লেগেছে। আরেকটি বিষয় হচ্ছে, সাধারণ সিএনজিগুলোতে যেরকম একটা শব্দ হয়, ওই সিএনজিতে ওইরকম ধরনের কোনো শব্দ ছিল না। পরবর্তীতে আমরা তিনজন এক হুজুরের কাছে গিয়ে বিষয়টি খুলে বলি। তিনি আমাদের জানান যে ভালো একজনের সাথে তোমাদের দেখা হয়েছে, যিনি তোমাদের বিপদে সাহায্য করেছেন। এই ছিল ঘটনা এবং এই ঘটনা আমার জীবনে ঘটে যাওয়া প্রথম এবং আমি আশা করব এটাই শেষ নয়। ওকে, সো থ্যাংক ইউ আমাদেরকে এই ঘটনাটা পাঠানোর জন্য। আমরা পরবর্তীতে আমাদের গেস্টের কাছে চলে যাব, বাট তার আগে ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা ফিরে আসবো। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, যেমন কথা তেমন কাজ। ছোট্ট একটা ব্রেকের পরে ফিরে এলাম। চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু এসএমএস চলে এসছে। মৌরি প্রীতি আমাদের এসএমএস করেছেন, অন্ধকার ঘরে এফএম শুনছেন তারা। আর অপু এবং রবিউল তারা গাজীপুর থেকে আমাদের এসএমএস করেছেন। এছাড়াও তাইবুর আমাদের রাজশাহী থেকে এসএমএস করেছেন এবং তিনিও একা একা রুমের ভেতরে আমাদের ভূত এফএম শুনছেন। শাহরিয়াজ আমাদের এসএমএস করেছেন সাতক্ষীরা থেকে। আমাদেরকে ফাহিম ফকিরহাট থেকে এসএমএস করেছেন। সালাউদ্দিন সুমন সাভার ক্যান্টনমেন্ট থেকে আমাদের এসএমএস করেছেন। এছাড়াও মিল্টন নরসিংদী থেকে আমাদের এসএমএস করেছেন। আমাদের এসএমএস করেছেন MH কনক যশোর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এবং তিনি আমাদের সাথে নতুন জয়েন করেছেন। আশা করছি এখন থেকে পেয়ে যাবো আপনাকে। ওয়েলকাম টু ভূত এফএম এবং এখন থেকে রেগুলার আপনি চলে আসবেন আশা করব। সৈকত আমাদের এসএমএস করেছেন আমাদেরকে রিমঝিম মিরপুর থেকে। এছাড়াও তিনি বলছেন, সাকিব তুমি বাংলাদেশের গর্ব, সত্যিই তাই। আর বশির হাসান, সোহেল, আশিক, দেলোয়ার তারা আমাদের এসএমএস করেছেন এবং ভূত এফএম অনেক প্রশংসা করেছেন আমাদেরকে। এছাড়াও এসএমএস করেছেন অপটিমাস, ইমাম মিরপুর 11:30 থেকে আমাদের এসএমএস করেছেন। পলি আমাদের এসএমএস করেছেন অনিক ফ্রম লালবাগ। এছাড়াও আমাদেরকে ইমন আমাদেরকে এসএমএস করেছেন দোলন ঘোড়াশাল থেকে। ম্যারি আমাদের এসএমএস করেছেন ভূতের গলি থেকে। লাইট অফ করে তিনি ফার্স্ট ভূত এফএম শুনছেন। আমি আশা করব যে আপনি অনেক এনজয় করবেন। সাবরিনা আমাদের এসএমএস করেছেন। এছাড়াও আমাদেরকে মাস্তাইন এসএমএস করেছেন আবিদ ময়মনসিং থেকে। অনেক ফ্রম নারায়ণগঞ্জ। রাখি সিলেট থেকে এসএমএস করেছেন। প্রিন্স ধানমন্ডি থেকে এসএমএস করেছেন। এছাড়াও নিলয় ও শাফিন আমাদের এসএমএস করেছেন
করেছেন। ভূত এফএম শুনতে অনেক ভালো লাগছে জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। আসিফ মাহাদি আমাদের SMS করেছেন, সুমাইয়া SMS করেছেন। যারা SMS করেননি কিন্তু করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের একটা খুব স্পেশাল একজন গেস্ট আমাদের মাঝে আছেন। আমরা এখন সরাসরি তার কাছে যাব এবং তার নাম এবং পরিচয় আপনারা তার কাছ থেকে জানবেন। সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনার নামটা বলার জন্য এবং আপনার পরিচয়টা দেওয়ার জন্য। আমার নাম আইনুল আবেদিন, আমি থাকি আমেরিকাতে। ওকে, সো আমরা তার মানে আজকে যে ঘটনাগুলো শুনছি সেগুলো আমেরিকাতেই ঘটেছে ঘটনাগুলো, রাইট? জি, ভূতের তো নির্দিষ্ট কোনো জায়গা নেই, তারা সব জায়গায় যায়, আমেরিকাতেও যায়, এখানেও থাকে। তো আমি আমেরিকা থেকে এসছি আমাদের বাংলাদেশে খেলা দেখার জন্য গতকাল। জি। তো আমার ভাইদের সঙ্গে আমরা ডিনার করছিলাম, আজিজুল আবেদিন, ফাইজুল আবেদিন, নিয়াজ পীর এন্ড বাজলে মুর্শেদ। আমরা সব একসঙ্গে ডিনার করছিলাম। তখন ওরা বলল আমাকে ভূতের FM এর কথা। তো এত পপুলার আপনাদের অনুষ্ঠান, এর জন্য আমি এখানে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার এক্সপেরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ, ইউ হ্যাভ কাম অল দ্য ওয়ে। ওকে, সো আমরা চলে যাই সরাসরি ঘটনায়। ঘটনা 1996 এর দিকে আমি একটা স্টোন মাউন্টেন জর্জিয়াতে একটা বাড়িতে আমি যাই, মুভ ইন করি আমার ফ্যামিলি নিয়ে। ওখানে যাওয়ার পরে আমার বাচ্চারা যখন স্কুলে যায় তখন আমার ওয়াইফকে স্কুলের ফ্রেন্ডসদের ওদের বাপ মারা আমার ওয়াইফকে জিজ্ঞেস করে তোমরা কোন বাসায় উঠেছো। তখন আমার ওয়াইফ বলল যে ওই বাড়িতে আমরা, ওই সাদা বড় বাড়িতে আমরা উঠেছি। তখন ওরা বলল যে তোমরা কি ওই সেই ভূতের বাড়িতে, হন্টের বাড়িতে উঠেছো? তখন ওরা সবাই হাসলো, কিন্তু আমার ওয়াইফ আমাকে বাসায় এসে বলল যে ওরা সবাই কমেন্ট করেছে যে আমরা সেই ভূতের বাড়িতে উঠেছে নাকি, তো কি কারণে। তো জিজ্ঞাসাবাদ এদিক ওদিক করার পরে শুনলাম যে ওখানে কোনোদিন কেউ থাকিনি। আশেপাশে যত মানুষ 4-5 বছর ছিল ওখানে, তারা কখনো কোনো মানুষকে দেখেনি ওখানে, শুধু দেখেছে ইউ-হল, একটা ট্রাক মাঝে মাঝে আসে এবং একদিনের মতন থাকে এবং চলে যায়, কিন্তু কোনো মানুষই ওখানে থাকে না। যাই হোক, তো আমরা থাকলাম ওখানে। হঠাৎ রাত্রেবেলা ঘটনা এমন ঘটেছে যে আপনার সকালবেলা রাত্রেবেলা আপনার উপরতলা শাওয়ার অন হয়ে যায়, বাথরুমের লাইট অন হয়ে যায়, এরকম হয়। এবং আমি আমার ওয়াইফের সঙ্গে ডিসকাস করি এমন কেন হয়। আমার ওয়াইফ আমাকে সান্ত্বনা দেয় যে হয়তো কিছু একটা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট আছে কিংবা কিছু। এমনও হয়েছে যে আমাদের ওটা সামনের দরজা খুলে যায় রাত্র 2টোর দিকে, হঠাৎ অন্ধকার রাত্র, হেভি দরজা, আপনার ডাবল ডোর, ওটা খুলে গেল, কিন্তু অ্যালার্ম বাজলো না, কিছুই হলো না। এমনও হয়েছে তখন আমার গা শিরশির করে ওঠে। আমার ওয়াইফকে জিজ্ঞেস করি কেন এমন হলো। তো এমন দিনের পর দিন এভাবে যায়। এমনও হয়েছে যে গ্যারাজের দরজা আপনার নিজেই খুলে যায়, কোনো করা হয় না, আপনার রিমোট কন্ট্রোল আমি করি না। রাত্রেবেলা হঠাৎ বাচ্চারা বাসায়, আমার ওয়াইফ বলে যে হয়তো বাচ্চারা করেছে, কিন্তু এমন হয় দিনের পর দিন এমন ঘটনা ঘটছে। আপনার 31st নাইটে আমরা যখন আমাদের মানে সাংঘাতিক ঘটনা, আমরা ভয় পেয়ে যাই যে আমরা সবাই বাইরে গেলাম, আমি আমার ওয়াইফ বাইরে, বাচ্চারা বাসায়, ওরা ঘুমাচ্ছিল। তো আমরা একটু বেশি রাত্রে করে বাসায় ফিরেছি। যখন আমরা বাসায় ফিরি তখন বাইরে স্নো হচ্ছিল। সেই স্নোর ভিতরে আমার ওয়াইফ ড্রাইভ করছিল, বাসার গেটের দিকে যখন সে ড্রাইভ করে আসছে তখন হঠাৎ আমি দেখি যে একটা লোক খালি পায়ে স্নোয়ের উপর দিয়ে হেঁটে 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 এক স্পিড, কোনো নেই যে স্নো পড়ছে কিংবা কিছু, কোনো তাড়াহুড়ো নেই, হেঁটে হেঁটে আমার গেটের উল্টো দিকে চলে যাচ্ছে। আমার মনে হলো যে আমার বাসার থেকে চলে যাচ্ছে। তখন আমার ওয়াইফ সাথে সাথে গাড়িটা টার্ন করে ওই লোকটাকে ফলো করার জন্য চেষ্টা করলো, কিন্তু আমি এর মুহূর্তে আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করিনি সে কিছু দেখেছি কিনা। আমি এখন তাকে জিজ্ঞেস করলাম যে সে গাড়িটা টার্ন করার পরে যে তুমি কি, আমি যা দেখেছি তুমি কি তাই দেখেছো নাকি। সে আমাকে বললো যে তুমি কি দেখেছো একটা লোক 6 ফিট টল, চেক শার্ট পরা, খালি পায়ে, শর্টস পরে স্নোর উপর দিয়ে হেঁটে যাচ্ছিল আমার বাসার উল্টো দিক থেকে। আমি বললাম যে হ্যাঁ আমি তো তাই দেখেছি, কিন্তু আমরা দুজন ওই লোকটাকে ফলো করার চেষ্টা করলাম, কিন্তু নিমেষের ভিতরে লোকটা আর কোথাও নাই হয়ে গেল। আচ্ছা, তারপরে আমি যত সূরা পারি আমার মনে মনে গা সব শিরশির করে উঠল। তখন আমরা আল্লাহর নাম নিয়ে
বাসার ভিতরে আসলাম, বাচ্চারা সব সেফ। কিন্তু সেদিন থেকে আমার ভয় ঢুকে গেল। প্রত্যেকদিন বাসার থেকে যখন বের হই, দোয়া দরুদ করে বের হই। এরপরে আপনার যখন ওয়েদার যখন চেঞ্জ হলো, আমি এক রাত্রেবেলা আমি বাইরে আপনার সন্ধ্যার সময় আমি আমার ওয়াইফ বাচ্চারা বাইরে সব ক্লিন করছি, স্নোর হয়ে গেছে, সব পাতা টাতা সব ক্লিন করছি। হঠাৎ দেখি যে ভিতর থেকে আগুন চলে যাচ্ছে, আগুন জ্বলছে কিচেন থেকে। ওটা দেখে আমি দৌড়ে বাসার ভিতরে আসলাম, আমার ওয়াইফ আসলো। তখন দেখলাম যে আমার স্টোভ অন ছিল। এখন আমি অন করে রেখেছি না এমনি অন হয়েছে অথবা কেউ আমাকে ভুলিয়ে দিয়েছে আমি তা জানি না, কিন্তু এমন হলো যে আপনার স্টোভের উপরে মাইক্রোওয়েভ ছিল, মাইক্রোওয়েভটা বার্স্ট হলো। মাইক্রোওয়েভের উপরে যে আপনার বোতল টোতল ছিল ওগুলো সব বার্স্ট হলো, তেলের বোতল। কিন্তু আগুন কোনোভাবেই কন্ট্রোলে আনতে পারলাম না। 911 ইতিমধ্যে ডাকা হলো, ওরা আসলো, বেশ কিছু ফায়ার ট্রাক আসলো 6-7টা, এসে সারা রাত ওরা করলো, নিভাতে চেষ্টা করলো, নিভালো, এভরিথিং ওয়াজ আন্ডার কন্ট্রোল। বাট আমাদের বাসা থেকে বের হয়ে যাওয়া লাগলো। তখন এটা জানি না যে ওখানে অনেকেই বলে যে ওখানে কিছু একটা ছিল যারা আমাদের আর ওখানে ওয়েলকাম করছিল না, বের করে আমাদের বের হতে হলো। আচ্ছা, আমরা নিশ্চয়ই আরো ঘটনা আছে আপনার কাছে, তো আমরা সেই ঘটনা শোনার আগে আরেকটা ঘটনা শুনে আসবো। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তার আগে কিছু SMS পড়ে ফেলতে চাই। আমাদেরকে ডিজে ইমতি SMS করেছেন, এবং এছাড়াও সাগর SMS করেছেন, সাগর আকাশ খুলনা থেকে। আমাদের KM মামুন SMS করেছেন, SMS করেছেন তন্ময় রাজশাহী থেকে, চিটাগং থেকে আমাদের SMS করেছেন ওয়াসি, আমাদের SMS করেছেন অভি, সুমিত আমাদের SMS করেছেন, SMS করেছেন নাইম, এছাড়াও শাম্মী গুলশান থেকে আমাদের SMS করেছেন লাইট অফ করে তারা শুনছেন ফ্রেন্ডরা মিলে সবাই। আসলাম আমাদের SMS করেছেন, লাবণ্য আমাদের SMS করেছেন। চমৎকার একটা ঘটনা শুনলাম আমরা এতক্ষণ, এবং এরপরে আমরা আরো একটা ঘটনায় যাব, তারপরে আমরা আবারও ফিরে আসবো আমাদের প্রথম গেস্টের কাছে। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা শুরু করি শামীম ভাইয়ের একটা ঘটনা দিয়ে। শামীম ভাই এর আগেও এসেছিলেন, আজকে আবার তাকে রিকোয়েস্ট করে আমি আবার নিয়ে এসেছি নতুন একটা ঘটনা শোনানোর জন্য। হ্যালো লিসনার, আমি শামীম, এসেছি মোহাম্মদপুর থেকে, জাপান গার্ডেন সিটি থেকে। তো থ্যাঙ্কস রাসেল ভাই। তো আমার ছোট মেয়ে ইয়ারে আজকেও শুনছে, আমার ওয়াইফ তাপসী শুনছে, থ্যাঙ্কস। তো ঘটনাটা ঘটেছিল আমার মায়ের সাথে, যেটা আমার আম্মা বা আমাদের ফ্যামিলির একটা বড় ধরনের ঘটনা, যেটা কখনো আমরা ওইভাবে শেয়ার করা হয়নি কারোর সাথে, বাট আমরা সবাই জানি ব্যাপারটা। তো এটা ঘটনাটা ঘটেছিল 1976-7 এর দিকে, তখন আমরা বেশ ছোট। আচ্ছা। তো আব্বা সরকারি চাকরির সুবাদে আব্বা মোহনগঞ্জ নামে একটা জায়গায় ছিলেন, নেত্রকোনা ডিস্ট্রিক্টে। তো সেখানে উপজেলা কোয়ার্টারে স্পেস ছিল না বলে আমরা একটা ছোট অন্য একটা বাসায় আমরা ভাড়া উঠতে হয়েছিল, যেহেতু বাসায় কোয়ার্টারের জায়গা ছিল না। তো আমি লিসেনারদেরকে বলবো একটু জাস্ট কল্পনা করার জন্য যে আমার বাসার পরিবেশটা কেমন, একটু বোঝানোর জন্য। সেটা হচ্ছে যে একটা ছোট্ট রাস্তা ছিল, ছোট একটা বাসাটা হচ্ছে টিন শেডের বাসা ছিল। তো বাসাটা 3টা রুম ছিল ভেতরে, আর পেছনে একটা ছোট্ট খাল আর একটা ছোট জঙ্গলের মতো। তো আশেপাশে কোনো ঘরবাড়ি ছিল না। তো আমার আব্বার একবার ট্রেনিং পারপাসে যেতে হয়েছিল চিটাগংয়ে, 5-6 দিনের ট্রেনিং এ। তো যখন ট্রেনিং এ যাবে তখন আমাদের মোহনগঞ্জে একজন ভদ্র মহিলা ছিলেন, ওনার নাম হচ্ছে মনু, আমরা মনু খালা ডাকতাম, আমাদের দূর সম্পর্কে উনি খালা হন আর কি। তো আব্বা বলেছিল যে মনু, আমি তো চলে যাচ্ছি 4-5 দিনের জন্য, তুই তোর ভাবির সাথে থাকিস, এই কয়েকটা দিন তুই থাকিস, তুই থাকলে ভালো হবে। তো যেদিন আব্বা চলে যায় ট্রেনিং এ, সেদিন মনু খালা সকালবেলা এসেছিলেন বাসায়, সারাদিন আমাদের সাথে থেকে দুপুরে খেয়ে দিয়ে, তো দুপুর বিকাল দিকে বললো, ভাবি আমি একটু যাই, বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে গুজগাছ করে আমি রাত্রেবেলা চলে আসবো, কোনো সমস্যা না, আপনি টেনশন করেন না, চলে আসবো, আমি ঠিক সময় চলে আসবো। তো সময়টা ছিল বর্ষার মাঝামাঝি সময়, সারাদিন মানে বৃষ্টি হচ্ছিল, এবং সন্ধ্যা থেকে বেশ ভালো একটা ভারী বৃষ্টি হয়ে গেছে। তো যেটা হয়েছিল যে 8টা-9টা বাজে, তখন বৃষ্টি একটু কম, বাট বাইরে মানে বিদ্যুৎ চমকাচ্ছিল প্রচুর, এবং একটু শো বাতাস বইছিল। তো যেটা হয়েছে, আমরা ছোট ছিলাম, আমার আম্মার বয়স ছিল বোধহয় 4 বছর, আর আমার বোনের বয়স ছিল 7 বছরের মতো। তো আম্মা 10:30টার দিকে খেয়ে দিয়ে, রাত্রে 10:30টার দিকে খেয়ে দিয়ে মোটামুটি ঘুমের একটা প্রিপারেশন নিচ্ছিল, হয়তো ধরে নিচ্ছিল যে মনু খালা হয়তো আসবে না, কারণ যেহেতু রাত্র 10:30 বেজে গেছে, মনু খালা হয়তো রাত্রে আসবে না। তো আম্মা যেটা বললো, রাত্রে 11টার দিকে হঠাৎ করে দরজা করার নাড়ার শব্দ। তো আম্মা মোটামুটি অনেকটা আনন্দ প্লাস অনেকটা রাগের ইয়েতে গেল যে এত দেরি করে আসে, ওকে বললাম যে 8টার দিকে চলে আসতে বা রাতে চলে আসতে, এত রাত্রেবেলা আসছে। তো
তো আম্মা আস্তে আস্তে গেল, তখন হারিকেন ছিল, হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে আম্মা মাঝখানে ঘর একটা ছিল, মাঝখানে ঘরটা ফাঁকা ছিল, একটা এন্ট্রেন্স ছিল, একটাই ড্রয়িং রুম দিয়ে ঢুকতে হতো, একটাই দরজা ছিল, সেখানে গেল আম্মা দরজাটা খুলতে। বাট মজার ব্যাপার হচ্ছে যে আম্মা যখন দরজাটা খুললো, খোলার পরে দেখা যাচ্ছে যে বাইরে কেউই নেই। তো আম্মা ভাবলো যে ঠিক আছে, এটা হতে পারে, আমি হয়তো ভুল শুনেছি, তাও হতে পারে, আমি হয়তো বাইরে বাতাস হচ্ছে, কড়া নাড়া শব্দ হচ্ছে, আমি শুনছি, সেটা ভুল হতে পারে। তো আম্মা আবার চলে আসলো, চলে এসে আবার মাঝখানে ঘর আসার সময় আবার সেই কড়া নাড়ছে, এবং তখন স্পষ্ট আমার আম্মা শুনতে পেল যে আপা আপনি দরজাটা খুললেন না তো, আমি এসছি। তো তখন আম্মা মোটামুটি কনফার্ম হয়ে গেল যে হ্যাঁ, মনু খালা চলে আসছে। তখন মোটামুটি বেশ একটা আনন্দ নিয়ে এবং আরো মানে আরেকটু রাগ নিয়ে যাচ্ছে যে কি বাবা আমার সাথে ফান করছে, এত রাত্রেবেলা বৃষ্টি বাদলের দিন, মানে সে আমার সাথে ফান করছে। তো আম্মা গেল। তো অদ্ভুত ব্যাপার হচ্ছে এবারও কেউ নেই, বাহিরে কেউই নেই। তো আম্মা ভাবলো ঠিক আছে, মনু হয়তো আমার মনু খালা হয়তো তার সাথে ফান করছে, ঠিক আছে একটু দেখি ব্যাপারটা কি। তো আমার দরজাটা খোলার পর আম্মা ছোট একটা বারান্দা মতো ছিল, বারান্দায় জাস্ট যখন পা দিচ্ছিল ঠিক তখনই একটা হালকা গরম একটা বাতাসের মতো মনে হচ্ছে যে ওনাকে বেদ করে দিয়ে ভেতরে যাচ্ছে, একটা বাতাস ভেতরে ঢুকে গেল। তো আমার আম্মা আসলে এই ব্যাপারটা যখন শেয়ার করে তখন আমার আম্মা মানে অস্থির হয়ে যায় ব্যাপারটা বলার সময়, যে কিরকম একটা পরিস্থিতি হতে পারে। লিসেনাররা হয়তো মানে অনুমান করতে পারবেন যে আমরা দুইটা ছোট্ট ভাই বোন শুয়ে আছি, আর রাত্রে 11:30 দিক 11:30 দিকে এরকম একটা ঘটনা ঘটছে, কেউ নেই আশেপাশে। আর আমাদের আশেপাশে খুব একটা ওরকম ঘরবাড়িও ছিল না, যে মানে লোকালয় কম ছিল, যে কথা হচ্ছে লোকালয় কম ছিল। তো আম্মা মোটামুটি খুব মানে শক্ত হয়ে গেল যে কি ঘটনাটা কি, আমি কি দেখলাম। আমি ঠিক আছে করোনারা শুনলাম, সেটা হয়তো ভুল হতে পারে, বাট আমি যে স্পষ্ট শুনলাম মনু বললো যে আপা দরজাটা খুলেন, আমি তো এসছি। তো আম্মা খুব কষ্ট করে আবার দরজা লাগিয়ে দিয়ে খুব ভয় পেয়ে মাঝখান ঘর পর্যন্ত আসলো। মোটামুটি তখনও ভয় কাজ করি, উনি ঘরের দিকে আসছে, যেহেতু উনি ভাবলো যে না উনি আর ডোর খুলবেন না। তো রাসেল ভাই ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারতো, কিন্তু এরপরে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটার জন্য আমার আম্মা খুব সাফার করেছে। ইভেন এটাই হচ্ছে সবচেয়ে মানে ভয়ঙ্কর ব্যাপার। আমার আম্মা যখন আমাদের বেডে গেল, আমরা যে বেডে শুয়েছিলাম, আমার আম্মা আমি আমার শুয়েছিলাম, ঠিক আম্মা গিয়ে দেখে আমার দুই ভাই বোন শুয়ে আছি, এবং একটা বুড়ো টাইপের মহিলা আমরা দুই ভাই বোনের দিকে তাকিয়ে আছে, ঠিক উবু হয়ে বসে আমার দুই ভাই বোনের দিকে তাকিয়ে আছে। আম্মা তার দিকে তাকাতে আমার আম্মার দিকে সে বড় বড় চোখ দিয়ে তাকালো। তো এরপর আমার আম্মার সেন্স ছিল না, সাথে সাথে ইনস্ট্যান্ট সে পড়ে গেছে। পরের দিন 10:30 11টার দিকে যখন সেন্স এসছে, তখন মনু খালা ছিল, আশেপাশে দু একজন ভদ্রমহিলা ছিল, ওনারা এসছিলেন। তো ব্যাপারটা শেয়ার করলো তাদের সাথে, এরকম একটা ঘটনা ঘটেছিল। তো মনু খালা বললো যে আম্মা বললো যে আমি এই দৃশ্য দেখার পর আমি এখান থেকে পড়ে গেছি, এরপর আমি কিছু বলতে পারি না। বলবে যে ভাবি তোমাকে তো আমি এখানে পাইনি, তোমাকে পেয়েছিলাম আমি বিছানায়, তুমি তো এখানে ছিল। আমি এখানে ছিলাম না, আমি বিছানায় ছিলাম না, আমি এখানে পড়ে গেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা পরে বাসাটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি, আমার আব্বা চেঞ্জ করে ফেলেছে, যেভাবে অন্য একটা বাসায় উঠেছিলাম। তো আব্বা ব্যাপারটা আসলে কারোর সাথে শেয়ার করেনি যে বাসাটা 100% হন্টেড, এই বাসায় কেউ থাকে না, নর্মালি কেউ থাকে না। ইভেন 7টা-8টার সময় যখনই কেউ এদিক দিয়ে যায়, হয়তো ভেতরে কান্নার আওয়াজ পায়, হয়তো আলোর ঝলকানি দেখে বা কিছুটা দেখে, বাট এই বাসায় কেউ থাকে না। তো এরকম একটা সিচুয়েশন আমার আম্মা শেয়ার করতে যাচ্ছিল, বাট ওনার পক্ষে আসা সম্ভব হয়নি। বাট এই যে আমার আম্মা জীবনে মানে অনেক বড় একটা ঘটনা এটা ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ শামীম। আমরা আবারও আপনার কাছে আসবো। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু SMS চলে এসছে আমাদেরকে। মামদো ভূত যশোর থেকে SMS করেছেন, ফ্রেন্ডরা মিলে তারা ভূত FM শুনছেন। ডিজে নীরব আমাদের SMS করেছেন মিরপুর থেকে, এবং তিনি বলছেন যে আজকের গল্পগুলো অনেক ভালো। আমি বলবো যে এখানে একটা কারেকশন আছে, এটা গল্প না, এগুলো সব ঘটনা। আমরা যেগুলো শুনছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই ঘটনা। আমাদেরকে লিখেছেন প্রান্ত ব্রাহ্মণবাড়িয়া থেকে, এবং তিনি বলেছেন যে হাউ আর ইউ, আমি সবসময় ভালো এবং সবসময় ভালোর তলে, এবং তারা সব বন্ধুরা মিলে মজা করে ভূত FM শুনছেন। আমাদেরকে অনন্য SMS করেছেন ফ্রম গাজীপুর, এবং তিনি বলছেন যে ভূত FM অনেক ভালো হচ্ছে, এবং আমাকে SMS করেছেন মৃদুলা, তারপরে শাহিল, নিপা, তারা সবাই ভূত FM শুনছেন। এছাড়াও ভূত FM যারা SMS করেছেন তারা হচ্ছেন জেনি, রুমি, তারপরে অমরা, নূপুর আমাদের SMS করেছেন। ফয়েজ সিলেট থেকে SMS করেছেন কিং, তিনি তার ছোট ভাই মন্টি, প্রথম
প্রথম ভূত এফএম শুনছেন, ওয়েলকাম টু ভূত এফএম। আশা করছি এখন থেকে রেগুলার আপনাদের পেয়ে যাবো। অনেক আমাদেরকে এসএমএস করেছেন আজিমপুর থেকে, সেটাও গ্লোরি ফ্রম সিলেট। রনি চিটাগং থেকে এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও আমাদেরকে ময়মনসিং থেকে মিম, এছাড়াও আরো অনেকেই যারা এসএমএস পাঠাতে চান তারা বলবো যে এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আবারও আমাদের প্রথম গেস্ট যিনি ছিলেন মিস্টার আইনুল আবেদিন তার কাছে, এবং তার আরো কিছু ঘটনা আছে। আমি রিকোয়েস্ট করছি যে নেক্সট ঘটনাগুলো শোনাতে আমাদেরকে। সো এখন আবারও আমরা যাচ্ছি আইনুল আবেদিনের কাছে। মিস্টার আইনুল আবেদিন, অনেক ধন্যবাদ আমাকে আবার চান্স দেওয়ার জন্য। আমার জীবনে অনেক ঘটনাই ঘটেছে। আমরা যখন ছোটবেলায় আমরা বেলি রোডে থাকতাম তখনও এমন ঘটনা ঘটেছে যে আব্বা খুব রিলিজিয়াস সবসময়। আব্বা বাথরুম থেকে নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আব্বা বাথরুম থেকে এক সময় আসেন, বের হয়ে আসেন অনেক রাত্রে, ভোর রাত্রে অবভিয়াসলি তাহাজ্জুদের নামাজ। তখন আম্মা আমাদের রুমে ছিলেন। আম্মা দেখে যে আব্বা আসছে বাথরুম থেকে নামাজের রুমের দিকে যাচ্ছেন। তখন আম্মা সোজা আমাদের বেডরুমে গেলেন, গিয়ে দেখেন যে আব্বা ওই বেডরুমে আব্বা শুয়ে আছেন। তখন আম্মার অত্যন্ত ভয় পেয়ে আম্মা ডেফিনেটলি যে নামাজ পড়ছেন তার ওখানে যাচ্ছেন। আম্মা দৌড়ে ওই নামাজের রুমে গিয়ে দেখে যে না, আব্বা ওখানে নেই। তখন আম্মা বুঝলেন যে না, যে বেডরুমে যে সেই আসল মানুষ। তখন আম্মা ওখানে চলে গেলেন। তো এরকম ঘটনা ঘটেছে। আমার যে স্টোন মাউন্টেনের যে ঘটনা আমি একটু আগে বললাম, সেখানে আমার এখনো যখন আমার মনে পড়ে আমার খুবই ভয় লাগে এবং আমার শরীর শিহরিয়ে ওঠে যখন চিন্তা করি যে আমার বাচ্চাদের কিছুই হয়নি। এটা আমরা ভূত বিশ্বাস করি এবং ভূতের যে কোনো লিমিট নেই সেটাও আমরা জানি, এবং ভালো ভূত খারাপ ভূত সব রকমের ভূত আছে, এবং ডেফিনেটলি ভূতের ওই জায়গাটা দরকার ছিল। এই কারণে আমাদের ভালোভাবেই ওখান থেকে বিদায় দিয়েছেন, এবং আমার ওই সম্বন্ধে আর কোনো রিগ্রেটস নেই। কিন্তু ওই বাড়িতে এমন কি ছিলেন যে একটা, আমি আগে বলতে ভুলে গেছি, আমাদের বাড়ির যে প্রান্তরে একটা ট্রেইলার ছিল। সেই ট্রেইলারে নাকি আগের আমলে অনেক আগে আপনার স্লেভ থাকতো এবং ওদের টর্চার করা হতো। আচ্ছা, তো এমন একটা কিছু হতে পারে, ওটার সাথে কানেকশন থাকতে পারে আমার আগের ঘটনাটা। ওকে, সো আরো কিছু ঘটনা নিশ্চয়ই আছে, সেই ঘটনাগুলো আমরা একে একে তাহলে শুনে যাই আপনার কাছ থেকে। মনু মামা আমার ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রফেসর ছিলেন, প্রিন্সিপাল ছিলেন এক সময়। তো ওনারও অনেক কাহিনী, ওনার অনেক এমপ্লয়িরা অনেক কিছুই বলেছেন, অনেক কিছুই হয়েছে। ওরা এক সময় ওনার এমপ্লয়িরা এক জায়গায় সব গেট টুগেদার করতেন, এবং ওখানে একটা বট গাছ ছিল। ওনাদের একজনের বাসায় ফেরার পথে একটা বট গাছ ছিল, এবং বলা হতো যে ওই বট গাছের আশেপাশেই অনেক কিছু, অনেক অ্যাক্টিভিটিস হতো। তো রাত্রেবেলা উনি যখন আসতেন ওখান থেকে, ওই ভদ্রলোক ওনার যে এমপ্লয়ি উনি আসার সময় ওই বট গাছের তলা থেকে যখন আসতেন, একদিন খুব পাতা পড়লো ওনার গায়ের উপরে। তো এরকম একটা ঘটনা যে পরে ওনার খুব অসুস্থ হয়ে গেছিলেন উনি, আমি শুনেছি, কিন্তু এটা আমার এখন ঠিক মনে পড়ছে না। আমি এটা পরে আবার রিইউনাইট করবো। ওকে, ফাইন। তাহলে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আসবো এবং তারপরে আমরা আবার ফিরে আসবো। তনয় আমাদের এসএমএস করেছেন মাসুম, এছাড়াও আমাদের এসএমএস করেছেন নাইম পোস্তগোলা থেকে, আমাদেরকে মোহাম্মদ নাজমুল ইসলাম ফতুল্লা থেকে এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন সোনিয়া, শারমিন, মিস্টার MR আবির, শ্যারন, ইমন, কাইয়ুম, জয়, পুতুল সহ আরো অনেকে, এছাড়াও সজীব খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন। আপনারা আমাদের সাথে থাকুন, ছোট্ট একটা ব্রেকের পরে ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি।
শুনছেন সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 12:32 চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমরা চলে যাব আবার মিস্টার আইনুল আবিদিনের কাছে। তিনি ঘটনা বলছিলেন, মাঝখানে একটা ছোট্ট ব্রেক নিয়ে এসেছি আমরা এবং তারপরে সরাসরি যাচ্ছি। তবে তার আগে আপনাদের কিছু এসএমএস আমি পড়ে ফেলতে চাই। আমাদের এসএমএস করেছেন হাসি খুশি খুলনা থেকে মিথুন ফ্রম বৌপাল, এছাড়াও রানা আমাদের এসএমএস করেছেন এবং তারা 3 জন মিলে শুনছেন, জানিয়েছেন। অনেক ভালুকা থেকে লিখেছেন, ভাইয়া আমাদের ফ্রেন্ড দের একজনের বার্থডে, সেটা তিনি জানিয়েছেন। মিস্টার ইমরান, মোহাম্মদ ইমরান আমাদের এসএমএস করেছেন, এছাড়াও আবির এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে গোয়িং জোস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এছাড়াও জাকারিয়া অ্যান্ড মীরা রেজা ফ্রম খুলনা আমাদের এসএমএস করেছেন। ইকবাল আমাদের এসএমএস করেছেন ফ্রম বরিশাল অ্যান্ড তিনি লিখছেন দিস ইজ মাই ফার্স্ট এসএমএস, রাসেল ভাই পড়লে খুশি হব। আমি পড়ে ফেললাম। ঢাকা থেকে আসাদ এবং আরিফ এসএমএস করেছেন। আমাদেরকে তাহের এসএমএস করেছেন ভূত এফএম ইজ দ্য বেস্ট শো অফ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তিনি অনেক বড় একটা বাড়িয়ে প্রশংসা করে ফেলেছেন। টুকটুক আমাদের এসএমএস করেছেন। এছাড়া আমাদের এসএমএস করেছেন সজল, তিনি লিখেছেন যে ভূত এফএম জমে গেছে। আমি থ্যাঙ্কস দিতে চাই আমাদের যারা গেস্ট রয়েছেন এখানে তাদেরকে, কারণ এটা তাদের ক্রেডিট। তারা সমস্ত ঘটনাগুলো শোনাচ্ছেন আপনাদেরকে এবং তাদের ঘটনাগুলো শুনে আপনার ভালো লাগছে বলে আপনি আজকে এরকম প্রশংসা করছেন ভূত এফএম এর। এছাড়াও জিনের বাদশা আমাদের এসএমএস করেছেন। শান্তা আমাদের এসএমএস করছেন বাসাবো থেকে, রাসেল ভাই কেমন আছেন? সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। তিনিও সবসময় আমাদেরকে শুনে এবং তিনি 4 তলার ছাদে বসে আজকে আমাদের শুনছেন। মিরাজ বরিশাল থেকে আমাদের এসএমএস করেছেন। আজমাল আমাদেরকে এসএমএস করেছেন। সুমন এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন মঞ্জু, হাসান সহ আরো অনেকে। আমি একটা কথাই মাঝখানে বলে যেতে চাই, একদম অপ্রাসঙ্গিক হলেও সত্যি, সেটা হচ্ছে যে ভূত এফএম আমি জানি যে অনেকে শোনেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শোনেন, দেশে বাইরে, দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে ভূত এফএম শোনেন। সুতরাং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশ টিম ইদানিং অনেক, মানে এই যে লাস্ট যে আমরা টুর্নামেন্টটা খেললাম অনেক ভালো করেছি। আমি চাইবো যে আপনারা সবাই দোয়া করবেন বাংলাদেশ টিমের জন্য। এই যে এখন যে আমরা যে আমাদের যে মানে পুরো বাংলাদেশ টিমটাকে, যে বাংলাদেশ টিমটাকে দেখছি, বা এই বাংলাদেশ টিমটা যেন আরো শক্তিশালী হয় এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে বেস্ট টিম। অ্যান্ড আমি আশা করবো যে নেক্সট যে সমস্ত খেলাগুলো আসবে সেই খেলাগুলোতে যেন এইটুকু পারফর্ম করতে পারলেও অনেক অনেক ভালো হবে। এনিওয়েজ, আমরা চলে যাব আবারও মিস্টার আইনুল আবিদিনের কাছে। তিনি ঘটনা বলছিলেন, তার সাথে আবার বলবো মিস্টার আইনুল আবিদিন, প্লিজ আপনার পরবর্তী ঘটনাগুলো আমরা শুনতে চাই এখন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমাকে আবার আনার জন্য। আমি স্টোন মাউন্টেনে ফিরে যেতে চাই আবার। সেই স্টোন মাউন্টেনের কাহিনীগুলো একে একে মনে পড়ে। আমার এক আত্মীয় এসেছিল এক সময় বাংলাদেশ থেকে। সে তার ছোট্ট বাচ্চা বয়স ছিল 3-4 মাস। তখন সে বিছানায় শুয়েছিল আর বাচ্চার বাবা আর মা, আমার কাজিন, এরা অন্য কিছু করছিল। হঠাৎ বাচ্চা কান্না শব্দ শুনে তারা যখন টার্ন অ্যারাউন্ড, যখন দেখলো যে বাচ্চার বিছানে নেই, বাচ্চাটা ফ্লোরের উপর পড়ে আছে, তো সেটাও খুব আতঙ্কিত ব্যাপার। কিন্তু সেই কাজিন আমাকে কোনোদিন ওই কথাটা বলেনি। ওই সময় যখন আমার বাড়িটা পুড়ে গেল, আগুন ধরলো, তারপরে অনেক পরে আমার সঙ্গে একবার কথা হলো। তখন সে বলল যে জানো, আমি ওর বাসা থেকে চলে গেছিলাম, তোমাদের বাসায় আমি বেশি দিন থাকিনি, এক কারণে যে আমার ওই বাসার সম্বন্ধে আমার সবসময় একটা সন্দেহ ছিল এবং তোমার বাসায় যখন আগুন ধরলো তারপরে আমরা 2-4 আমরা মিলালাম যে এটা কিছু একটা দুর্ঘটনা বাড়ি ছিলই। তো তাদের কাছ থেকে অনেক পরে শুনলাম যে তাদেরও একটা ঘটনা ঘটেছিল সেই স্টোন মাউন্টেনের বাড়িতে। তো এরপরে আমরা আরো কিছু কি শুনবো সেখানকার ঘটনা? মনে পড়ছে কি আরো? মনে পড়ছে আমার কিছু কিছু, হয়তো আমি থাকবো। ওকে, তাহলে আমরা মাঝখানে আবারও শুনে আসি। শামীম ভাই আছেন আমাদের কাছে এবং তার কাছ থেকে নেক্সট কিছু ঘটনায় আমরা চলে যাই। হ্যালো লিসেনার, শামীম, মোহাম্মদপুর জাপান গার্ডেন্স থেকে। আমি এখন যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমি আসলে শুনেছি একটা সিকিউরিটি গার্ডের কাছ থেকে। তো আমি আগে যখন এপিসোডে এসেছিলাম তো সে স্টোরিগুলো শুনেছিল, তো সেই আমাকে বললো যে স্যার একটা ভালো আমার জানা মতো ঘটনা আছে, আপনি যদি পারেন হয়তো শেয়ার করতে পারেন। তো এটা অফিসেরই ঘটনা, অফিসের ঘটনা। আমি অফিসের নামও বলতে যাচ্ছি না, একদমই দরকার নাই সেটা। সিকিউরিটি কোম্পানির নামও বলতে যাচ্ছি না। একটা স্বনামধন্য সিকিউরিটি কোম্পানির কর্মীরা আমাদের 24 আওয়ার্স এর ডিউটি করেন। তো এখানে আমি আসলে জিনিসটা আগে খেয়াল করিনি, আমাদের এখানে সিকিউরিটি গার্ড প্রায় 7 থেকে 8 জন চেঞ্জ হয়েছে।
আচ্ছা। তো চেঞ্জ হয়েছে, হ্যাঁ, এটা রোস্টার ডিউটি তাদের চেঞ্জ হতে পারে, এটা আমরা ধরে নিয়েছি যে হতে পারে এরকম হয়েছে। বাট যে ছেলেটা আমাকে বলেছে, ওর নাম হচ্ছে জীবন সাংমা, ওর খ্রিস্টান ছেলে, সে বলল স্যার এখানে তো চেঞ্জ হচ্ছে, একটা কারণ আছে, আপনি কি জানেন না? না, আমি তো কিছু জানি না। স্যার এই বাড়িতে প্রবলেম আছে কিছু। কি প্রবলেম আছে? সে বললো যে স্যার এই বাড়িতে, আমি লিসনারকে বলে যাচ্ছি, আমাদের যে অফিসের যে বিল্ডিংটা সেটা 3 তলার একটা বিল্ডিং, তো এটা বেশ পুরনো, উত্তরার দিকে, ফার্স্টের দিকে, উত্তর আমি সেক্টরও বলবো না, ইভেন আমি জাম বলতে যাচ্ছি না, এটা অনেক পুরনো একটা বাড়ি, ইভেন স্ট্রাকচার গুলিও সেই পুরনো আমলেরই আছে। ওকে। তো এখানে একটা ঘটনা ঘটেছিল, যেটা আমি পরে হয়তো বলবো ঘটনাটা কি ঘটেছিল, কেন হচ্ছিল। তো সিকিউরিটি গার্ড যেটা বললো যে তার প্রথম 2-3 বার যখন যে সিকিউরিটি গার্ড গুলো ছিল, তো ওরা প্রায়ই শুনতো যে ছাদের উপরে 2-3 জন মেয়ের আওয়াজ, হাসাহাসি বা অনেক সময় কান্নার আওয়াজ প্রতিদিন রাতে বেলা যেটা হয়, প্রতিদিনই হতো। তো ফার্স্টে এটা 2-1 জন গার্ড ওরা মানে খেয়াল করেছে, খেয়াল করার পর এটা মানে নোটিস করেনি, বাট ওরা ওরা ডিউটি চেঞ্জ করে ফেলেছে, এখান থেকে যায়নি। তো আমার যে সিকিউরিটি যার কথা বলছিলাম, সে যেটা বললো আমাকে, সে বললো যে একবার এরকম হয়েছিল, তার 2 জন সিকিউরিটি গার্ড ছিল, তারা বলছিল যে হ্যাঁ ঠিক আছে আজকে দেখবো ঘটনাটা কি, কারণ প্রতিদিনই শুনি এটা এরকম হয়, উপরে মানে লাফালাফি শব্দ বা এরকম আওয়াজ শব্দ, ইভেন অনেক সময় কান্নার আওয়াজ পাওয়া যেত আর কি উপর থেকে। তো যদিও উপরে 2টা অফিস আছে, বাট এখানে উপরে রাতে কেউ থাকতো না, জাস্ট সব সাইলেন্ট থাকতো। তো রাতেবেলা একবার গিয়ে দেখে যে আমাদের দোতলা ওঠার সময় একটা লুকিং মিরর ছিল, বড় টাইপের মিরর ছিল। তো সে যখন উঠছে 2 জন মিলে, তো মিররে দেখা যাচ্ছে যে ওপরের যে মিরর সিঁড়িগুলি ছিল সেখানে 2টা মেয়ে বসা আছে। তো 2 জন মেয়ে বসা, তো তারা ধরে নিয়েছে যে ঠিক আছে যখন টার্ন নিব তখন মেয়েগুলোকে পাবো। বাট আশ্চর্য ব্যাপার হচ্ছে যে তার টার্ন নিল, 2টা মেয়ে কিছুই নেই, ওইখানে কিছুই ছিল না। তো এরপরে পরবর্তী সিরিজ যখন স্টেপ আবার টার্ন নিবে, সেখানেও একটা মিরর ছিল, সেখানেও দেখলো 2টো মেয়ে বসা, উপরে বসা মেয়ে। তো তখনও আশ্চর্য ব্যাপার, উপরেও তখনও কেউ ছিল না। তো তারা খুব সাহস করে, কোন রকম সাহস করে, তারা এটা চোখের ভুল বা কিছু একটা তারা ধরে নিচ্ছিল কিছু একটা হচ্ছে, কারণ তারা যেহেতু শুনতে পাচ্ছে বা বুঝতে পারছে, এবং আগেও কিছু প্রিভিয়াস স্টোরি ওরা শুনেছে সিকিউরিটি গার্ডের কাছ থেকে। তো তারা সাহস করে ছাদ পর্যন্ত ওঠার পরে দেখলো যে ছাদের একটা কোনায় 2টো মেয়ে দাঁড়ানো। তো মেয়েগুলি দাঁড়ানোর পর মেয়েগুলো তাদের দিকে তাকিয়ে আছে। তো মেয়েগুলি দাঁড়ানো, তো এই সিকিউরিটি গার্ডগুলি মোটামুটি যাবে কি যাবে না, সামনে যাবে কি যাবে না, এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। বাট কিছুক্ষণ মধ্যে দেখা গেল মেয়েগুলি ভ্যানিশ হয়ে যায়, মেয়েগুলি ছিল না। মেয়েগুলি অদ্ভুত টাইপের মেয়ে, 2টা মেয়ে ছিল না। তো এটা একটা পুরনো একটা ইতিহাস আছে, যতদূর জানা মতে আমি শুনেছি, এটা সিকিউরিটি গার্ডই এটা উদ্ঘাটন করেছে। সেটা হচ্ছে যে এই বাড়িতে 2 বোন সম্ভবত, এটা যে শোনার কথা, সম্ভবত সুইসাইড করেছিল এক সময়, অনেক আগে সুইসাইড করেছিল কোনো এক কারণে। তো ওই 2 বোনকে প্রায় তারা দেখতো, অনেকেই হয়তো আশেপাশে অনেকেই নাকি দেখেছে যে 2 বোন ছাদে হাঁটাহাঁটি করতো একসাথে, ইভেন সিঁড়িতে আসতো, কান্নাকাটি করতো, বা এটা প্রায়। তো আমি চাই না রাসেল ভাই, আমি চাই না এই ব্যাপারটা আমার জীবনে ঘটুক, বা আমি এখনো চাচ্ছি না যে এইটি আমার চোখের সামনে আসুক। বাট সিকিউরিটি গার্ডদের চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে এটা, ওরা শেয়ার করেনি কারণ। ওকে, আচ্ছা, আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, তিনি হচ্ছেন আজিজুল আবেদিন। আমরা আজকে 2 ভাই তাদেরকে একসঙ্গে পেয়েছি, এবং তিনিও আমাদের কাছে একটা ঘটনা শোনাতে চান। আমরা তার কাছে শুনতে চাই যে আপনার এই সূত্র ধরেই একটা ঘটনা বলতে চাচ্ছিলেন আপনি, রাইট? যে আমি আসলে আজকে আমরা আজিজুল আবেদিনের গান শুনি, কিন্তু তাকে কোনোদিন এরকম ভাবে এরকম ধরনের ঘটনা বলতে শুনিনি, আজকে শুনছি। সো প্লিজ। ধন্যবাদ। আসলে আমি আজকে এসেছিলাম আমার ভাইয়ের সাথে, তার কিছু ঘটনা আমি শুনেছি এবং আমার মনে হয়েছে যে এটা সবার শোনার মতো। তো এখানে শামীম ভাই আছেন, উনি ওনার অভিজ্ঞতা বলেছেন। তো আমাদের জীবনে বিভিন্ন সময় এই ধরনের ঘটনাগুলি ঘটে এবং ঘটেছে। তা আমিও একই সূত্র মতে আমি আমার জীবনে ঘটে যাওয়া ছোট্ট একটা গল্প বলবো। আমি তখন লিভারপুলে পড়াশোনা করছি। আমি থাকতাম ব্রমলি অ্যাভিনিউ নামের একটা জায়গায়, ওকে, যেটার পাশেই ছিল সেফটন পার্ক। সেফটন পার্কটা ছিল শুনশান বিশাল এক মাঠ। দিনের বেলা এটা সামারে ছেলেমেয়েরা সবাই খেলাধুলা করে, রাতের বেলা অন্ধকার, ঘটঘটে অন্ধকার। আমি যে এলাকাটা থাকতাম সেই এলাকাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগে বাসাগুলি তৈরি হয়েছিল। এই বাসাগুলিকে বলে টেরেস হাউস।
এখানে বংশ পরম্পর মানুষজন থাকে বা এখানে থাকে, বৃদ্ধ হয়ে যায়, একসময় মানুষ মারা যায়। এরকম একটা বাসার কাছে আমরা তখন স্টুডেন্ট লাইফে অনেক আমরা আনন্দ করতাম, ছোটাছুটি করতাম, ঘোরাঘুরি করতাম, বন্ধু বান্ধবের সাথে হইচই করতাম। তো এক রাতে আমাদের বাসায় আমরা পার্টি থ্রো করি এবং সেই পার্টি শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। তো শেষ করে আমরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মাঝরাতে, একদম ভোর রাতে আমি বলবো, আমি আর আমার বন্ধু রাতে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সেফটন পার্কের একটা জায়গা আছে যেখানে একসময় ওভার স্পিডিং এর কারণে একটা মেয়ে মারা গিয়েছিল এবং সেখানে গাছের পাশে একটা মালা দেয়া থাকে। এই মালাটা আসলে ওই মেয়েটার কথা স্মরণ করায়। আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের দেশের মতো এত ঘন ঘন দুর্ঘটনা ওখানে ঘটে না। যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা মানুষের মনে রাখতে চায়। তো তেমনি এই ঘটনাটাকে নিয়ে নানা ধরনের কথা প্রচলিত ছিল। কথাগুলি প্রচলিত ছিল এভাবে যে ওখানে ওই মেয়ের অশরীরী আত্মা ঘুরে বেড়ায়, বা কখনো বলা হয়ে থাকে যে রাতের আধারে যখন কেউ থাকে না তখন সে মেয়েটা এখানে হেঁটে বেড়ায়। আমার যে অভিজ্ঞতাটা সেটা হচ্ছে গিয়ে আমরা সেই রাতে, আমি আর আমার বন্ধু মুরাদ নাম, তার হোন্ডা অ্যাকর্ড গাড়ি নিয়ে কুপে ছিল, একটা অসাধারণ সুন্দর গাড়ির কথা আমি সবসময় মনে করি। আমাদের স্টুডেন্ট লাইফে একটা ড্রিম কার ছিল ওর গাড়ি, আমরা ঘুরে বেড়াচ্ছি। তো ও আমাকে বলতো যে, সবসময় বলতো যে এই রাস্তা আমি কখনো চালাই না। তা আমাদের সেই রাতে একটু অ্যাডভেঞ্চারের ইচ্ছা হয়েছিল। বললাম যে চলো আমরা ওই রাস্তায় যাই। সেফটন পার্ক আমি আগে বলেছিলাম একটা দীর্ঘ মাঠ এবং একদিকে হচ্ছে গিয়ে সেই 1800 শতাব্দীর সেই লালচে বাসার টেরেস হাউস, যেখানে বংশ পরম্পরা ধরে বিভিন্ন মানুষ থেকে এসছে, বৃদ্ধ লোকরা থাকে, আর অন্য পাশে গাছ, মাঠ, ঘাস আর ধুধু। আমরা যাচ্ছি, বলছি যে এখানে অনেক কিছু হয়েছে, আমরা হেসে উড়িয়ে দিচ্ছি। এমন সময় মুরাদ সে বলছে যে আমি কিছু একটা দেখেছি। আমি বললাম যে অসম্ভব, এ শুধুমাত্র মনের ভাবনা। তা আমিও পিছনে আমার লুকিং গ্লাস, আমি পাশে বসা ছিলাম, তো পাশের যে গ্লাসটা আছে সেখানে আমিও দেখেছি যে একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম যে পাশে যে টেরেস বাসাগুলি ছিল সেগুলি একটু উঁচু, ঘাস দিয়ে একটু বাঁধানো উঁচু জায়গার উপর দিয়ে, তারপরে হচ্ছে বাসাগুলির শুরু, মানে একটু ঢালের মতো থাকে। এই ঢাল বেয়ে আসলে আমি কাউকে উঠতে দেখেছি, আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু সেটা আমি লুকিং গ্লাসে দেখেছি। এখন কথা হচ্ছে এত রাতে কোনো বাড়ির দরজা খোলার কথা না, কারণ এটা রাত 2টা 3টা, কখনো হয়তো 4টা হতে পারে। আমি আর মুরাদ বললাম যে না, এটা কি অবস্থা দেখতে হবে। আমরা গাড়ি থামালাম, ঘুরিয়ে ওই অন্ধকার জায়গায় গেলাম, গিয়ে ডান দিক, বা দিক, সামনে, পেছনে সব জায়গায় খোঁজার চেষ্টা করলাম কি হতে পারে। আমি কিছুই দেখিনি। আমি শুধু দেখেছি যেটা আমার মনে এখনো স্পষ্ট হয়ে আছে, লুকিং গ্লাসে দেখা হেঁটে হেঁটে যাওয়া একটা ছায়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আর কোনো ঘটনা কি শুনবো এখন? আর কোনো ঘটনা? আমরা একটা ছোট ব্রেকে যাই বরং, এবং সেই ব্রেকের পরে আমরা আবার নতুন যে সমস্ত বাকি আমাদের গেস্টরা রয়েছেন সেই গেস্টদেরকে নিয়ে ফিরে আসবো, এবং আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি। আর যাওয়ার আগে জানিয়ে দিই, যারা আপনারা SMS করেছেন তাদের কিছু নাম আমাদেরকে SMS করেছেন। অন্তর বসুন্ধরা থেকে, সারা খিলগাঁও থেকে SMS করেছেন, ডক্টর বিপুল খুলনা থেকে SMS করেছেন, এছাড়া আমাদের লিঙ্কন SMS করেছেন, নারায়ণগঞ্জ থেকে বিষ্ণু বিশ্বাস আমাদের SMS করেছেন, লিজা, টিনা, এরা সবাই আমাদের SMS করেছেন। মোহাম্মদ দেলোয়ার আমাদের SMS করেছেন সজীব, ফাহিম ফ্রম বাড়িধারা আমাকে SMS করেছেন। এছাড়াও অ্যাপল আমাদের SMS করেছেন আমাদেরকে দরিদ্রভূত। এছাড়াও আরাফাত আমাদের SMS করেছেন, সঞ্চিতা ফ্রম সিলেট SMS করেছেন, এবং তিনি বলছেন যে আশা করি ভালো আছো, ভূত FM অসম্ভব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ।
আমাদের গেস্টদেরকে যারা এখানে এসেছেন এবং যারা ঘটনাগুলো বলছেন বলে আপনাদের শুনতে অনেক ভালো লাগছে। নওশাদ আমাদের SMS করেছেন, এছাড়াও লাইভ ভূত আমাদের SMS করেছেন। আমরা চলে যাব একটা ছোট্ট ব্রেকে এবং ফিরে আসবো একটু পরেই। যারা SMS পাঠিয়েছেন তাদেরকে SMS পাঠানোর নিয়মটি বলি। আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা ফিরে আসছি ব্রেকের পরে আবারও নতুন অতিথিদের নিয়ে। সো স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আর আপনারা যারা আমাদের SMS পাঠাতে চান তারা SMS করতে পারেন। লিখে ফেলুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে অতৃপ্ত আত্মা আমাদের SMS করেছেন, লিখেছেন ছাদে বসে ভূত FM শুনছেন, আজকের ঘটনাগুলো সত্যি ভয়ঙ্কর। থ্যাংক ইউ। আমাদের গেস্টরা ভালো হলে বা যারা মানে ভালো হলে মিন্স যে তাদের ঘটনাগুলো ভালো হলে আপনারা সবাই এনজয় করেন এবং এটা আপনাদের উপরে ডিপেন্ড করে আসলে ঘটনাগুলো কেমন হবে বা কোন ধরনের ঘটনাগুলো আপনারা প্রেজেন্ট করবেন, এটা পুরোপুরি আপনাদের উপরে ডিপেন্ড করে। সো আমি চাই যে আপনারা ভালো ভালো ঘটনা পাঠান। এই সপ্তাহে তো অনেকেই আসতে রাজি হননি, ঢাকাতে বসেও অনেকে বলছেন যে না আমার ঘটনাটা শুনিয়ে দিন। আমি আশা করবো যে নেক্সট উইকে আমি বেশ ভয়াবহ কিছু ঘটনা আমরা পেয়ে যাব এবং আশা করবো সেটাই। কনক চন্দ্র আমাদের লিখেছেন উত্তরা থেকে, কাল এক্সাম, তারপরে ভূত FM শুনছি, পরীক্ষা খারাপ হলে কর্তৃপক্ষ একেবারেই দায়ী নয়। এখন আমাকে এছাড়াও অঙ্কন, রাফসান, এশা, নারিন্দা থেকে আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন হাবু মিরপুর 1 থেকে, সুস্মিতা আমাদের SMS করেছেন আমাদের নাজমুল, এছাড়া আমাদের গ্লোরি ফ্রম সিলেট থেকে SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন ইমরান, SMS করেছেন আমাদেরকে জাদুকর, আমাদেরকে SMS করেছেন। এছাড়াও ইমন ফ্রম ময়মনসিং, এছাড়াও হিমেল আমাদের SMS করেছেন রানা, এছাড়াও মিম আমাদের SMS করেছেন জুজুর স্টোরিটা তিনি রিপিট করতে বলেছেন। আমরা এটা রিপিট করার প্ল্যান করেছি একটা, অ্যান্ড ভেরি সুন আপনাদের এই আশাটা পূরণ হবে আশা করছি। মুন্না আমাদের SMS করেছেন সৌদি আরবে তিনি থাকেন এবং তিনি বাংলাদেশে এই মুহূর্তে আছেন সম্ভবত, তাই জন্য আমাদের SMS করতে পেরেছেন এবং তিনি বলছেন যে দিস ইজ অসম, বাট তিনি বলছেন যে তারপরে ঘটনাটা তিনি বলছেন যে আচ্ছা যদি এটা ইন্টারন্যাশনালি যদি এটাকে যদি ব্রডকাস্ট করা যেত তাহলে অনেক বেশি ভালো হতো, সেটা বলছেন। সেটা আমরা চেষ্টা করবো, আমাদের কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দিলাম, দেখা যাক কি হয়। শেওড়া আমাদের SMS করেছেন, এছাড়াও শেওড়া ভূত আমাদের SMS করেছেন, এছাড়াও নাসির মোল্লা আমাদের SMS করেছেন। আমরা চলে যাবো ঘটনায়। আমাদের সঙ্গে রয়েছেন একজন গেস্ট, তার কাছে শুনবো যে তার জীবনের ঘটনাগুলো। আপনার নামটা শুরুতে একটু বলবেন প্লিজ। হ্যালো লিসেনার্স, আই এম মেহেদি হাসান রাসেল, স্টাডি ফ্রম IIUC। মেইনলি এখানে আসার জন্য আমাকে ইন্সপায়ার করে নিপা আপু, পপি, প্লিজ মানে আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনা হচ্ছে লাস্ট ইয়ারের, তখন কোনো এক কারণে আমাদের বাসাটা চেঞ্জ করা হয়। তো নতুন বাসা ওঠার পর ফার্স্ট উইকের পর আমার ফ্যামিলি সবাই ডিসিশন নেয় যে তারা দেশের বাড়িতে বেড়াতে যাবে। তো বেড়াতে যাওয়া, আমার তখন ভার্সিটিতে ক্লাস টেস্ট ছিল, এজন্য আমার আর যাওয়া হয় না। তো না যাওয়ার ফলে যেটা হয় যে আমি বাসায় একা থাকি এবং বাসাতে সবাই দেশে যাওয়ার নেক্সট দিন যেটা হয় যে আমি বাসা থেকে বের হলে নর্মালি সবকিছু আর কি ডোর অ্যান্ড উইন্ডোগুলো ক্লোজ করে দিই। তো ওদিন আমি বাসা থেকে ফিরে দেখি আমার বেডরুমে একটা উইন্ডো ওপেন। তো এটা দেখে আমি উইন্ডোটা ক্লোজ করে দিই। তো ক্লোজ করে যাওয়ার পর স্বাভাবিকভাবে আমি পড়ে টোরে ঘুমাতে চলে যাই। ঘুমাতে যাওয়ার পরে যা হয়, কোনো এক কারণে মাঝরাতে আমার ঘুমটা ভেঙে যায় এবং আমি দেখি যে ওই জানালার দিকে আমার চোখ পড়লে আমি দেখি যে ওই জানালাটা খোলা। তো এটা দেখে আমি রাসেল ভাই আমি ক্লিয়ারলি বলি যে আমার এটা পুরো মনে আছে যে আমি ওই জানলাটা ক্লোজ করছি। তো এরপর যখন আমি জানলাটা খোলা দেখলাম তখন আমি জানলাটা বন্ধ করে দিলাম, তবু আমি প্যারানর্মাল টাইপের কোনো কিছু মনে করিনি। তো এরপর ওদিন চলে যায়, ওদিন ঘুমিয়ে টুমে চলে যায়। এরপরে নেক্সট দিন যেটা হয়, নেক্সট দিন আমি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় বাসায়। তো সন্ধ্যা হয়ে গেলে আমি ওই দিন একটু তাড়াতাড়ি ঘুমাতে চলে যাই। তো তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার ফলে আমার দেখা যায় আমি তাড়াতাড়ি ওই দিন একই টাইমে মাঝরাতে আমার ঘুমটা ভেঙে যায়। তো মাঝরাতে ঘুমটা ভেঙে যাওয়ার ফলে আমি যখন আমার টেবিলের দিকে চোখ পড়ে তখন দেখি একটা বাচ্চা টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। বাচ্চাটার চেহারা ফর্সা আর চোখগুলি লাল, আমার দিকে তাকিয়ে হাসতেছে। তো এটা দেখে আমি খুবই ভয় পাই এবং চোখ বন্ধ করে দৌড়ে গিয়ে লাইটটা অন করি।
তো লাইটটা অন করার পর পিছে তাকিয়ে দেখি যে বাচ্চাটা নাই। তো এটা দেখে আমি খুবই ভয় পাই এবং ওই জানলাটা খোলা, রাসেল ভাই বলি আমি জানলাটাও দিনও বন্ধ করে রেখেছিলাম। তো এটা দেখে আমি খুবই ভয় পাই এবং ওই রাত সারা রাত আমি পিসির সামনে বসেছিলাম লাইট অন করে। এর নেক্সট ডে আমি এটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করি। ফ্রেন্ডদের সাথে শেয়ার করার পর সবাই এটা নিয়ে উড়িয়ে দেয়, যে সবাই হাসে টাসে, এটা নিয়ে মজা করে ফান করে। তো আমার একটা ফ্রেন্ড আর কি প্রীতম ওই জায়গায় আসছে, ও বলল যে আচ্ছা আমি তোর সাথে আজকে থাকবো। কোনো এক কারণে আজকে প্রীতম আসতে পারিনি, প্রীতম আজকে আসার এখানে কথা ছিল। তো আমরা দুজন একসাথে থাকি। থাকার পর দেখা যায় যে আমরা ড্রয়িং রুমে দুজন বসে খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। তো ওই সময় রাত 11টা কি 12টা ওই টাইমে আমাদের দরজা নক করে। আমি একটু অবাকই হয়ে যাই যে এত রাতে দরজা নক করবে কি, আমাদের বাসায় তো কেউ আসার কথা না। তবুও আমি দরজাটা খুলতে যাই, খুলে যা দেখি যে কেউই নেই। একটা মজার ঘটনা যে দরজা নক করলো, দরজাতে কেউই নেই। আমি আরেকটু অবাক হই। তারপরও আমি নর্মালি ভাবে দরজাটা বন্ধ করে দিই। তো দরজাটা বন্ধ করার পর যা হয়, দরজাটা বন্ধ করে যখন আমি মুভ করি তখন দেখি যে একটা বাচ্চার পায়ের ছাপ আমার বেডরুমের দিকে যাচ্ছে। তো এটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই এবং আমার ফ্রেন্ডকে ডাক দিই। ফ্রেন্ড ডাক দিলে ও এই জিনিসটা ফেস করে এবং আমরা দুজন কিছু বলতে পারি না, দুজন অনেকক্ষণ আর কি চুপ করে থাকি। এরপর আমরা বেডের দিকে যাই, বেডের দিকে গিয়ে দেখি যে সেম টু সেম ওই জানলাটা খোলা। এটা দেখার পর আমরা দুজনই ভয় পাই এবং নিচের আঙ্কেলকে ডাক দিই। আচ্ছা, তা আমি বলে রাখি আমাদের বাসাটা ছিল 4 তলা, শুধু একটা সাইড কমপ্লিট হয়েছে, আরেকটা সাইড কমপ্লিট হয়নি। তো আমার ফ্রেন্ডকে আঙ্কেলকে ডাক দিয়ে আঙ্কেল বলে যে তোমার আর এই বাসায় থাকার আজকে দরকার নেই, তুমি তোমার ফ্রেন্ডের বাসায় চলে যাও বা আমার বাসায় থাকো। আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে যাই। যাওয়ার আগে আঙ্কেল আরেকটা কথা বলে যে আমি তো তোমাদের রুম থেকে অনেক শব্দ শুনি আর এই রুমটা কিন্তু একটু হন্টেড, তুমি এটা আগে জানতা না, তুমি এখন চলে যাও। তো আমি যাওয়ার পর কয়েকদিন পর আম্মুরা আসে, আসার পর যেই ঘটনাগুলো আমি জানতে পারি সেগুলো শুনে আমি আসলে অবাক হয়ে যাই। কারণ ওই জায়গায় যখন 3 তলার বিল্ডিংটা আগে কমপ্লিট ছিল, যখন 4 তলা হয় কনস্ট্রাকশন কাজ চলে, তখন ওখানে এক থেকে একটা বাচ্চা পড়ে মারা যায়। আরেকটা কথা বলি রাসেল ভাই, বাচ্চাটা ছিল একটু অ্যাবনর্মাল টাইপের। দেখা যেত অনেকে আর কি সন্ধ্যাবেলা হলে অটোমেটিক ও ছাদে উঠে যেত, ছাদে তখন কোনো গেট টেট ছিল না, তারপর অটোমেটিক কাঁদতো হাসতো এরকম টাইপের ছিল। তো এরপর কয়েকদিন মারা যাওয়ার পর 4 তলা যখন কমপ্লিট হয় তখন ওই বাড়িওয়ালা কোনো এক কারণে 4 তলায় থাকতে আসে এবং থাকতে আসার 2 মাস পর ওই বাচ্চাটার মাও মারা যায়। তো এটা খুবই অ্যাবনর্মাল টাইপের ছিল যে বাচ্চা স্বাভাবিকভাবে মারা যায় না, একটু অস্বাভাবিকভাবে বাচ্চার মা মারা যায়। এরপর বাড়িওয়ালা ওখান থেকে চলে যায় ভাড়া দিয়ে। তো এটা জানার পর কি সবাই একটু আমরা ভয় পেয়ে যাই এবং আম্মুকে বলার পর, আম্মু এটা শোনার পর আম্মু বলে এখন তো বাসা ছেড়ে যাওয়া যাবে না, তুমি এক কাজ করো, কয়েকদিন পরে তো যেতে হবে। তো এটার জন্য আমরা হুজুর টুজুর ডাকি। হুজুরে বলে যে এখানে অনেক কিছু খারাপ কিছু আছে, আপনাদের তাড়াতাড়ি যাওয়ার জন্য এটা কিছু ইঙ্গিত দিতেছে। তো এটা শোনার পর আম্মু বলে আচ্ছা ঠিক আছে, আমরা বেশি দিন আর থাকি না বাসা থেকে, আমরা 7 দিন বা 8 দিন পরে ওই বাসাটা ছেড়ে অন্য জায়গায় চলে যাই। এটাই ছিল সাকিব ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে এসএমএস করেছেন জয়নাল মিয়া জয়পুর থেকে। এছাড়াও লাবণী আমাদের এসএমএস করেছেন, লিখেছেন আজকের ভূত এফএম খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ আপনাকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন মোহাম্মদ হাসিবুল, আমাদেরকে এসএমএস করেছেন কিয়ানাত হিয়া। এটা প্রথম এসএমএস এবং আমাদের প্রথম এসএমএস পড়েননি, এই এসএমএসটা পড়বেন না। আচ্ছা, সবাই বলছেন এসএমএস পড়বো, কিন্তু এসএমএস পড়বো এই মানে পড়বেন, এরপরে আর কোনো এসএমএস থাকে না, মানে এরপরে আর কোনো কিছু থাকে না লেখা। তো আমি জানি না যে আসলে কি ইনফর্ম করতে চান, এই ব্যাপারটা আমি বুঝি না। মোহাম্মদ হাসিবুল আমাদের এসএমএস করেছেন। এছাড়া তিনি হচ্ছে বরিশাল থেকে আমাদের এসএমএস করেছেন। মাহাদি ময়মনসিং থেকে এসএমএস করেছেন। আমাদেরকে শাওন এবং তামান্না এসএমএস করেছেন হরিয়ান ইউনিয়ন হাউস রাজশাহী থেকে এবং তিনি বলছেন খুব ভালো লাগছে ভাই, আমি আর তামান্না একসাথে শুনছি, বাট ভয় লাগছে না এখনো পর্যন্ত। আচ্ছা, একসঙ্গে শুনলে ভয় লাগবে না, দুজন আলাদা রুমে যেয়ে শুনেন, তাহলে দেখবেন যে আরো বেশি ভয় লাগছে, আরো বেশি মজা পাবেন। আহসান আমাদের এসএমএস করেছেন মিরপুর থেকে, তিনি লিখছেন লাস্ট এসএমএস, লাস্ট এপিসোড অফ দ্য শো। আচ্ছা, লাস্ট এপিসোড, আচ্ছা আমি ঠিক বুঝিনি আপনার এসএমএসটা। আমার যেটা মনে হয় যে এসএমএস না পড়ার জন্য বেশ মেজাজ খারাপ হচ্ছে আপনার, এবং তিনি বলছেন যদি ইচ্ছা হয় এবার পড়েন, অথবা মানে তিনি বলছেন যে আর তাহলে শুনবেন না। ওকে, আমার যেটা মনে হয় যে আপনার এসএমএসটা পুরোটাই আমি পড়লাম, বাট এই এসএমএসে আপনি কি ইনফর্ম করতে চান সেটা যদি রিপিট করতেন তাহলে কিন্তু আমি সেটাও জানিয়ে দিতে পারতাম, বাট আপনি শুধুমাত্র আপনার আগের কথাগুলো জানিয়েছেন, যেটা আমার হাতে নেই একেবারেই। আমি চাইলেই সব এসএমএস পড়তে পারি না সবসময়। স্বর্ণা আমাকে এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন আমাকে হিমেল, সবুজ ইসলাম আমাদেরকে সাতক্ষীরা থেকে এসএমএস করেছেন, লিখেছেন সাবাস বাংলাদেশ, সাবাস ভূত এফএম। থ্যাংক ইউ আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আমি আপনার কাছে আসবো, আপনার নামটা বলবেন, একটা ছোট্ট ঘটনা দিয়ে আমরা শুরু করি, রাইট? জি,
আপনি গত সপ্তাহে এসেছিলেন, আপনারা দুজন হাজবেন্ড ওয়াইফ, তারা এই কাপলটা গত উইকে এসেছিলেন এবং তারা অনেক মজার কিছু ঘটনা আমাদের শুনিয়েছেন এবং আজকেও কিছু ঘটনা শুনতে এসেছেন। আমরা একটা ছোট দিয়ে আগে শুরু করবো, তারপরে ধীরে ধীরে অন্য ঘটনাগুলোতে যাব। ওকে। হ্যালো লিসেনার্স, আমি তাসমিয়া। আমি গত উইকে এসেছিলাম আমার আর আমার হাজবেন্ডের একসাথে এক্সপিরিয়েন্স করা কিছু ঘটনা বলার জন্য। আর এই উইকে রাসেল ভাই আমাকে আবার আসতে বলেছে, কাজ আমার নানা ভাইয়ের বাসা নিয়ে আমার কিছু স্টোরিজ আছে, রিয়েল স্টোরিজ আছে, ওইগুলা বলতে এসেছি এই উইকে। সো রাসেল ভাই যেহেতু বলছে ছোট ঘটনা দিয়ে স্টার্ট করতে, আমি জাস্ট মানে কিছু ডিসক্রিপটিভ টাইপ একটা ঘটনা বলি। সেটা হলো গিয়ে যে আমার নানার বাসাটা হচ্ছে পুরান ঢাকা সিদ্দিক বাজারে। তো বাসাটা এখনো আছে। তো একদম আর্লি টাইমসের একটা ঘটনা দিয়ে আমি স্টার্ট করি। সেটা হলো যে আমার নানা যখন ইয়াং ছিল, আমার আম্মুরা তখন ছোট ছোট, আমার আম্মু এবং আমার মামা তখন ছোট। তো আমার নানা ভাই গরমকালে বেশিরভাগ সময় বারান্দায় গিয়ে ঘুমাতো। তো আমার নানা ভাই মানে আড্ডা মারতো, খুব আড্ডা পছন্দ করতো। তো একটা ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসতো। নানা ভাই একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে উনি আর আমার নানা ভাই মিলে সবসময় বারান্দায় গিয়ে ঘুমাতো। রাত জাগতো, রাত জেগে সিগারেট টিগারেট খেয়ে বারান্দায় রাতের বেলায় ঘুমিয়ে যেত। তো এরকম এক সপ্তাহ 3-4 দিন কাটালো। কাটানোর পর একদিন হঠাৎ করে দেখে যে একটা চুল, লম্বা একটা চুল, মানে বারান্দার রেলিং দিয়ে মানে বেয়ে আমার নানা ভাই বালিশের দিকে, বালিশ পর্যন্ত এসেছে। তো নানা ভাই একটা জিনিস মিস করে গেছে রাসেল ভাই। নানা ভাই এটা খেয়াল করেছে এভাবে যে নানা ভাই সিগারেট ধরানোর জন্য লাইটারটা খোঁজার জন্য বালিশের নিচে হাত দিয়েছে। হাত দেওয়ার পর দেখেছে চুল, একদম প্লেন লম্বা চুল। তো নানা ভাই বলে যে এত প্লেন লম্বা একটা চুল কোথা থেকে আসলো। তো নানা ভাই যখন চুলটাকে ফলো করে দেখে যে চুলটা বেয়ে 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 রেলিং ক্রস করে নারিকেল গাছ থেকে এসেছে। অনেক লম্বা, অনেক লম্বা। আর আমার নানা ভাই বাসার সামনে 7টা নারকেল গাছ ছিল, সিরিয়ালি একটু আগে পিছে করে। সেই চুলটা নারকেল গাছ থেকে এভাবে করে এসেছে। তো নানা ভাই যখন একটু খেয়াল করার চেষ্টা করলো, ওই দিন যেটা হয়েছে, ওই দিন নানা ভাই লাইটারটা পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পর লাইটারটা জ্বালিয়ে দেওয়ার পর দেখে চুলটা আর নেই, চুলটা আর নেই। তো এরপর একদিন পর আবার নানা ভাই এরকম বারান্দায় ঘুমাতে গেল। আর আমি রাসেল ভাই একটা কথা বলি, সেটা হলো যে আমরা শুনেছি যে সুন্দর ছেলে হলে পরীরা ধরে, পরী দেখা দেয়, সুন্দর মেয়ে হলে জিন ধরে। তো নানা ভাই অনেক সুন্দর ছিল, তো মাশাআল্লাহ। তো সেটা হলো গিয়ে আমার নানা ভাই এরকম বারান্দায় গেল। এটা আরেক দিনের ঘটনা। দেখে যে এরকম রাতের 2টা বাজে, দেখে যে হঠাৎ এরকম নারকেল গাছের মধ্যে একটা পাটা একটা পা আমার নানা ভাইয়ের বাসার বিল্ডিং এ, 4তলা বিল্ডিং, আর পাশাপাশি আমার নানা ভাইয়ের বিল্ডিং ছিল, আর একটা পা ওই বিল্ডিং এর ছাদে। তো একটা পা এই বিল্ডিং এর রেলিং এ, আর একটা পা ওই বিল্ডিং এর ছাদে। একটা মহিলা, মানে মেয়ে আর কি, সুন্দর একটা মেয়ে, এত লম্বা একটা চুলটা আবার এরকম করে হাত হচ্ছে, বসে বসে আমার নানা ভাইয়ের দিকে হালকা করে হাসছে। এটাই কি সেই চুলের? হ্যাঁ, সেই চুলটা। এটা পরের দিন দেখলো এরকম করে হাত মানে আঁচড়াচ্ছে, যেমন নখগুলা দিয়ে, আঙ্গুলগুলা দিয়ে চুলটা আস্তে আস্তে করে আঁচড়াচ্ছে, আর নানা ভাইয়ের দিকে হালকা করে হাসছে, নানা ভাইয়ের দিকে তাকিয়ে। ওই দিন আবার আমার নানা ভাইয়ের ফ্রেন্ডটা ছিল না। যেটা হয়েছে কি, মানে প্রথম দিন দেখা দেয়নি, ফ্রেন্ডটা ছিল বলে, এন্ড ফ্রেন্ডটা দেখতে খারাপ ছিল বলে দেখা যায়নি। কি আমি একটু শুনতে চাই, এখানে কিছু ঘটনা শুনতে চাই যে আপনার নানা ভাইকে নিশ্চয়ই মানে আপনি বলেছেন যে দেখতে কিরকম বা কেমন দেখতে পেয়েছিলেন, মানে সেই অভিজ্ঞতা হয়েছে। যিনি চুল আঁচড়া ছিলেন তিনি দেখতে কেমন ছিলেন, বা কি তার চেহারার কোনো বর্ণনা দিয়েছেন কিনা? হ্যাঁ, আমি সেটাই বলছি যে সুন্দর একটা মেয়ে, সাদা রঙের, মানে জামা কাপড় কিছু বোঝা যাচ্ছিল না, জিনিসটা জ্বলছিল। মানে মেয়েটা, মানে যে জিনিসটা দেখতে পাচ্ছিল, মেয়ে মানুষটা বা যে শেপটা দেখতে পাচ্ছিল, চেহারাটা বোঝা যাচ্ছিল, বাকিটা বোঝা যাচ্ছিল না। সাদা একটা জিনিস, লাইটিং হচ্ছিল, সাদা ড্রেসের মতো বা সাদা একটা রেডিয়ামের মতো, জাস্ট ফেসটা আরো বেশি বোঝা যাচ্ছিল যে নানা ভাইয়ের দিকে তাকিয়ে হাসছে। কোনো ভয়ঙ্কর ফেস না, একটা সুন্দর মেয়ে, লম্বা চুলটাও কিন্তু একদম নিচ পর্যন্ত গেছে। নানা ভাই যে দেখেছে মেয়েটাকে পুরোপুরি, নানা ভাই দেখেছে। আমার নানা ভাই অনেক সাহসী ছিল, বারান্দায় ঘুমাতো, রাত্রেবেলায় বারান্দায় জেগে থাকতো। তো ওই দিন চুলটাকে ফলো করে আবার দেখে যে পা দুই বিল্ডিং এর, মানে আমরা রিল্যাক্স করার সময় যেভাবে পা দুটা সামনে দিয়ে বসি, ওইভাবে মেয়েটা এরকম 2টা বিল্ডিং এ 2টা পা দিয়ে এভাবে বসে আছে। পাটাও দেখতে পেয়েছে, নর্মাল মানুষের পায়ের মতোই দেখতে পেয়েছে।
তো এরকম চুলটা হাতাচ্ছে আর নানা ভাই থেকে তাকিয়ে হাসছে। তো এটা হলো গিয়ে এই জন্য বললাম আসল ভাই, সেটা হলো যে আমার নানা ভাই বাসাটা যেটা এখন বাসার সামনে, এই ঘটনাটা যেগুলো হতো, পরে একটা ঘটনা বলবো, সব নারকেল গাছ নিয়ে। ঘটনাগুলো নারকেল গাছ। এটা খুব অদ্ভুত ব্যাপার। আমরা শুনেছি পুরান ঢাকা নিয়ে এমনিতে অনেক ইয়ের কথা শুনেছি যে এখানে অনেক ঝামেলা আছে। ঝামেলা হয়। আর আরেকটা সেটা হলো গিয়ে আমার নানা ভাইয়ের বাসার বিল্ডিংটাও হন্টেড। আচ্ছা, বিল্ডিংটাও হন্টেড। তো ওইখানে এরকম মানে আমরা শুনি আগে ছোট করে শুনি। হ্যাঁ, আমরা এটা শুনি। আরেকটা সেটা হলো গিয়ে যে হন্টেডটা যেভাবে হলো গিয়ে, আমার মামার ঘটনাটা বলবো প্লিজ। আচ্ছা, এটা হলো গিয়ে একদম রিসেন্টলি ঘটেছে এই উইন্টারে। তো উইন্টারে এরকম আমার মামা যেটা আমাকে বললো, আর আজকেও আমি আমার নানা ভাইয়ের বাসায় গিয়েছিলাম। সো আজকে আবার গিয়ে বললাম যে আমার মামা আবার বলো ঘটনাটা, আমি আজকে ভূতে ফেমে যাবো, একটু শুনি ঠিক করে। তো এরকম আমরা সবাই যখন সিঁড়ি দিয়ে উঠছি, ও ওইভাবে একদম ডিসক্রাইব করে আমাকে বললো যে এইভাবে হয়েছে। তো সেটা হলো গিয়ে এই শীতকালে 2 মাস আগে হয়েছে ঘটনাটা। আমার মামা রেগুলার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো এরকম মাঝরাতে সে উঠেছে, ঘুম থেকে উঠে এরকম নামাজ পড়তে যাবে, অজু টজু করে বাসা থেকে বের হলো। আমরা রাসেল ভাই ফজরের নামাজ শেষ হলে কিন্তু সাথে সাথে ফর্সা হয়ে যায় না, আধা ঘন্টা 40 মিনিট পর হ্যাঁ ফর্সা হয়। তো নামাজ পড়ে নর্মালি যখন অজু করে বাসা থেকে বের হবে, ও না ওই দিন এরকম গেটটা খোলার সাথে সাথে ওর কেমন একটা গা ছমছম একটা ফিলিংস হলো, যে কি যেন একটা শীতকাল, তার মধ্যে গেটটা খোলার সাথে সাথে ওর কাছে ভালো লাগলো না, ও কিছু একটা উপস্থিতি ফিল করতেছে ও। তো ও কিছু মনে না করে অজু করছে, আল্লাহর নাম নিয়ে কি করলো, ও বাসার গেটটা লক করে প্রত্যেকটা সিঁড়ি ক্রস করে মোবাইলের লাইট দিয়ে, সিঁড়ি লাইট গুলো কিন্তু অফ করা ছিল, তো মোবাইলের লাইট দিয়ে আস্তে আস্তে করে বের হয়ে গেল, চলে নামাজ পড়তে চলে গেছে। যেটা হলো এখন নামাজ পড়তে আসার সময়, নামাজ পড়তে আসলো যখন, সে আমাদের কেচি গেটটা খুলে, আমি একটু বাসার ডিসক্রিপশনটা দেই, যেটা আমাদের বাসাটা 4 তলা, অনেক পুরানো বাসা। তো বাসাটার প্রথম 2 তলা অনেক পুরানো বাসা হওয়ার কারণে প্রথম 2 তলার ওই লাইটের প্লাগ পয়েন্ট গুলো ওগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো ওই প্রথম 2 তলায় কোনো লাইট লাগাতে পারছে না, নষ্ট হয়ে যাওয়ার কারণে। তো এরকম ও কেচি গেটটা খুলে ঢোকার পর প্রথম ফ্লোরটা ক্রস করেছে। প্রথম ফ্লোরটা ক্রস করার পর সেকেন্ড ফ্লোরের সিঁড়িটা তো গোল হয়ে ঘুরে ঘুরে উঠছে, গোল হয়ে যে গোল জায়গাটা, ওখানেও গিয়ে যখন দাঁড়ালো, দাঁড়িয়ে সোজা তাকিয়ে দেখে যে একটা মানে বডি শেপ, কালো একটা বডি শেপ, মাথা নেই। আচ্ছা, সবচেয়ে ভয়ঙ্কর পয়েন্ট এটা যে মাথা নেই। ও মাথাটা কাটা বা এরকম কিছু না, কাটা না, কোনো রক্ত না, কিন্তু মাথাটা নেই। আচ্ছা, একটা মানুষের বডি শেপ। ও যেভাবে আমাকে আজকে বললো যে আমি দেখলাম যে অন্ধকারের মধ্যে ও কি পরে আছে বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হলো যে কালো লম্বা জ্যাকেটের মতো কিছু একটা পরে আছে। তো ও এরকম যখন দেখলো যে ও সিঁড়ির রেলিং এর সাইডে, আর মাথা নেই যে বডিটা, ওটা হলো গিয়ে ওর বাম পাশে ফার্স্টে ও যখন তাকালো দেখলো যে ওই শেপটা ওর দিকে ঘুরলো। রাসেল ভাই, শেপটা যখন আমাদের দিকে ঘুরে, মাথা না থাকলে বডিটা ঘুরলেও তো বোঝা যায়, হালকা করে ওর দিকে ঘুরার পর ও এতটা ভয় পেয়েছে, ও ফিল করার মানে যখন ভয় পাচ্ছে তখনই ওই শেপটা কি করলো, ওর গায়ের সাথে ঘেঁষে বাম পাশ দিয়ে ক্রস করলো। ক্রস করে ও যখন ক্রস করছে, ফুটস্টেপের আওয়াজ পেয়েছে, আমার মামা ফুটস্টেপের আওয়াজ পেয়েছে, ওর সাথে সাথে এক চিৎকারে, মানে সুরাও বলতে পারছিল না, এত ভয় পেয়েছে ও, সুরাটাও ও বলতে পারছিল না, কোনো সুরাই ওর মাথায় আসছিল না, এক চিৎকারে ও উপরে দৌড় দিয়ে চলে গেছে। আর যখন ও উপরে দৌড় দিয়ে চলে যাচ্ছিল, তখন পিছে তাকিয়ে দেখে যে, মানে চলে যাওয়ার আগে পিছে একবার তাকালো যে এটা কে ক্রস করলো আমাকে, এরকম ভয়ঙ্কর একটা জিনিস। পিছে তাকিয়ে দেখে কিছুই নেই, উপরে দৌড় দিয়ে ও, আমার মামি যেটা বললো যে সাধারণত 2টা কলিং বেল বাজায়, ওই দিন মানে আনকাউন্টেবল কলিং বেল বাজাচ্ছিল। আমার মামির খুলতে জাস্ট কয়েক সেকেন্ড, কিন্তু এর মধ্যে অনেকগুলো কলিং বেল বাজিয়ে ফেলেছে। ঢুকে দেখে যে মানে অনেক ঘেমে গেছে ও। তারপর তো 3 দিন ধরে ওর জ্বর। আচ্ছা, 3 দিন ধরে ওর জ্বর। এরপর থেকে রাসেল ভাই, এটা তো রিসেন্ট ঘটনা, এরপর থেকে অনেক কিছুই হচ্ছে, মাঝখানে বন্ধ ছিল, অনেক কিছু হচ্ছে। এটা
আচ্ছা, আমরা তাহলে এক একে শুনবো। আমাদেরকে দিলবার ভূত SMS করেছেন ফার্মগেট থেকে। রাসেল ভাই, আজকের কাহিনীগুলো চরম লাগছে, শুনে ভয় লাগছে। শোভন লিখেছেন যে ভাইয়া, যতটুকু না ভয় হচ্ছে তার চেয়েও বেশি টেনশন হচ্ছে আমার আদরের আপু মুক্তার জন্য, কজ ও আমার চাইতে অনেক বেশি ভীতু। শুভ অ্যান্ড বিজয় লিখেছেন ভাইয়া, এটা আমাদের ফার্স্ট SMS, না পড়লে মাইন্ড করবো। কারণ প্রথম SMS আমি পড়তে পারছি, কেউ অনেকগুলো পাঠানোর পরে পড়তে পারছি না। আমি রিয়েলি সরি, এটা একেবারে আমার হাতে নেই। বাবু লিখেছেন যে আমি নর্মালি ভূত FM শুনি না, কজ ফুল উইক রাতে ঘুমাতে পারি না। আজকে শুনছি তোমাকে SMS করার জন্য, আর তুমি আমার SMS একটাও পড়লা না। আচ্ছা, পড়ে ফেললাম ভাই, আই এম রিয়েলি সরি। এছাড়া এর বেশি আর কিছু বলার নেই। ইমন নারায়ণগঞ্জ থেকে আমাকে SMS করেছেন, ভূত FM শুনতে শুরু করার পর থেকে আমি থাকতে পারি না, অন্ধকারে থাকতে পারি না, থাকতে পারি না একা, কি হলো জানি না। আচ্ছা, কিছুই হয়নি, ভূত FM এর আসর হয়েছে আপনার উপরে। লিটু আমাদের SMS করেছেন ফ্রম নরসিংদী থেকে, যে নারিকেল গাছ নিয়ে যে ঘটনাটা শুনলাম সেই ঘটনাটা চরম হয়েছে। থ্যাংক ইউ, আমি জানাবো তাসমিয়াকে যিনি ঘটনাটা বলেছেন। আমাকে ফাহিম লিখেছেন যে রাসেল ভাই, তাসমিয়া যে ঘটনাটি বললেন ওনার ঘটনাটা সঠিক এবং আমার কাছে ঠিক মনে হচ্ছে, কারণ আমার মাকে নিয়েও এরকম একটা ঘটনা হয়েছে এবং আমার মা এরকম একটা ঘটনা এক্সপিরিয়েন্স করেছেন, এবং এটা হচ্ছে সিদ্দিক বাজার থেকে তিনি SMS করেছেন। ওকে, তন্নি আমাদের SMS করেছেন সুজানা ফ্রম নারায়ণগঞ্জ থেকে, এবং তিনি ভূত FM অনেক অনেক ভালো লাগে, সব মিস করলেও ভূত FM মিস করি না। প্লিজ SMS-টা পড়ো। আমি SMS-টা পড়ে ফেললাম। আহসান আমাদের SMS করছেন মিরপুর থেকে, রাসেল ভাই অভিমান নেই, টেক্সট পড়ার জন্য থ্যাঙ্কস। হেডফোনটা নষ্ট ছিল, একটা পরিচিত শপ থেকে 12:48 নতুন হেডফোন কিনে ভূত FM শুনছি। ওকে, থ্যাংক ইউ আমাদের এত কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য। যারা এখন SMS পাঠানি বা পাঠাতে যাচ্ছেন তাদেরকে বলবো, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নম্বরে। গিট্টু মিয়া আমাদের SMS করছেন অনেক ঢাকা থেকে, লিখেছেন আই লাভ ভূত FM, প্লিজ রিড মাই SMS। পড়ে ফেলাম আপনার SMS। মাহবুবুর রহমান আমাদের SMS করেছেন আমাদেরকে সাব্বির। এছাড়াও SMS করেছেন আমাদেরকে আহসান মিরপুর থেকে আবারও, এবং আমি আরমান আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন মাহবুবুর রহমান চিটাগং থেকে, আমাদেরকে SMS করেছেন মোহাম্মদ আলী। এছাড়াও আমাদেরকে SMS করেছেন, আচ্ছা তিনি হচ্ছে SMS করেছেন বদরগঞ্জ থেকে। আমাদেরকে সৌরভ রাজশাহী ইউনিভার্সিটি থেকে SMS করেছেন, খুব ভয় লাগছে আজকে, তাই বলেছেন। এই ক্রেডিট পুরোটাই আমাদের গেস্টদের, তৃষা, তারপরে তোজো, সামার, হাফিজ, সজীব নরসিংদী থেকে আমাদের SMS করেছেন, তারা সবাই ভূত FM শুনছেন। রাজেশ, তারপরে হচ্ছে রাজনীর যশোর থেকে আমাদের SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন আজিজ বংশাল ঢাকা থেকে। সো যারা এতক্ষণ আমাদের SMS করছেন, আমান SMS করেছেন আমাদেরকে। সো যারা SMS করছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদেরকে SMS পাঠানোর জন্য। জানেন নিশ্চয়ই যে এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আপনি টাইপ করতে পারেন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে পারেন 9840 নম্বরে। যারা আমাদেরকে ইমেল করতে চান তারা ইমেল অ্যাড্রেসটি লিখে নিন bhutfm@radiofurti.fm। আশা করবো যে সামনের যে সপ্তাহ, সেই সপ্তাহতে আমি আরো অসংখ্য গেস্ট নিয়ে আবারও ভূত FM বসতে পারবো। ঢাকার গেস্টরা গা ঢাকা দেবেন না এবং বলবেন যে না, মানে অবশ্যই বলবেন না যে আমার ঘটনাটা পড়ে শোনান। আর এদিকে আরেকটা ঘটনা আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে যে এয়ারটেলের এম রেডিওর মাধ্যমে আপনি আজকের শোটা যদি আনফর্চুনেটলি মিস করে থাকেন তাহলে আবারও শুনতে পারবেন। আপনাকে ডায়াল করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, এবং তারপরে দেখবেন যে আপনি একের পর এক এপিসোডের অপশনগুলো পাচ্ছেন, এবং আপনার যে এপিসোডটি মিস হয়েছে, যে এপিসোডটা আপনি শুনতে পাননি, সেই এপিসোডটি আপনি আবারও শুনতে পাবেন। এবং এখন লিসনাররা ভূত FM যে কলার টিউনটি রয়েছে সেটা তার কলার টিউন অথবা মাই টিউন হিসেবে সেট করতে পারবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, ভূত FM কলার টিউন কোডটা মনে রাখতে হবে, and the code number is 92125, এবং এটা আপনাকে মনে রাখতে হবে এবং আপনি অ্যাক্টিভেট করতে পারেন মাত্র একটি SMS পাঠিয়ে। এটি আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে 92125 এবং পাঠিয়ে দিন 3123 নাম্বারে। আমরা আসবো ছোট্ট একটা ব্রেকের পরে আবারও আপনাদের কাছে ফিরে, এবং নতুন ঘটনা, আরো কিছু নতুন অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই রেডিও ফুর্তির সাথেই থাকুন। ফিরে আসছি একটা গানের পরেই, এবং এই গানটা আমাদের একটু আগে যিনি আমাদেরকে ঘটনা বলছিলেন তার গাওয়া, আজিজুল আবিদিন, তার একটা মানে গান শুনিয়ে আমরা একটু পরে ফিরে আসছি। সো স্টে টিউন। Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল। চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। পাচ্ছি আপনাদের SMS। রাজীব আমাদেরকে SMS করেছেন। রাজীব যে খুলনা বাগেরহাট থেকে। রাসেল ভাই ভয় করছে এবং তিনি বলছেন যে এই কাঁথা মুড়ি দিয়ে ভূত এফএম শুনছেন এবং তিনি লিখেছেন যে আই লাইক রেডিও ফুর্তি ভেরি মাচ। কিশোর আমাদের নওগাঁ থেকে SMS করছেন, রাসেল ভাই আজকের ভূত এফএম সত্যি খুব ভালো লাগছে। আর থ্যাঙ্কস তাসমিয়া আপুকে সুন্দর সুন্দর ঘটনা বলার জন্য। বকুল আমাদের SMS করছেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে। ভাইয়া আজকের গল্পগুলো ফাটাফাটি হচ্ছে। আমি এখন হলের ছাদে ভাইয়া জুজু এপিসোডটি আবারও শুনতে চাই। এছাড়াও নীরব আমাদের SMS করেছেন। নীরব রকম্যান চিটাগং থেকে। আজকের ভূত এফএম এর ঘটনাগুলো খুব 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 ভয়ের। লাইট বন্ধ করে রুমে একা ভূত এফএম শুনছি। এছাড়াও আমাদের SMS করেছেন তন্ময় গাজীপুর থেকে। তাসমিয়া আপুর কাহিনীগুলো খুব ভালো হচ্ছে। তাসমিয়া আপুকে থ্যাঙ্কস। জাকির আমাদের SMS করেছেন, জাকির বাবু সিলেট থেকে, যে কয়েকদিন পরে আমার HSC এক্সাম, আমি নেক্সট উইক থেকে আর ভূত এফএম শুনতে পারবো না। প্লিজ প্রে ফর মি। আমি দোয়া করি আপনার এক্সাম যেন অনেক ভালো হয়। সুস্মিতা সঞ্চিতা আমাদের SMS করেছেন, তারা ভূত এফএম শুনছেন এই মুহূর্তে। জয় আমাদের লিখেছেন যে আজকে প্রথম ভূত এফএম শুনলাম, খুব ভালো লাগলো না, এখনো বাকি আছে। নদী আমাদের SMS করেছেন যাত্রাবাড়ি থেকে। হ্যালো রাসেল ভাইয়া, কেমন আছেন? আমি ভাইয়া আমার বোন সবাই মিলে ভূত এফএম শুনছি। এছাড়াও আমাদেরকে SMS করেছেন অনিক ফ্রম লালবাগ। এছাড়া তিনি লিখেছেন যে ভাইয়া শুনছি, জোশ লাগছে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন GM নাসের। আমাদের SMS করেছেন আরমান কামাল ধানমন্ডি থেকে, এবং তারা আরমান, খালিদ, রবিন, মিল্লাত, তারা সবাই মিলে ভূত এফএম শুনছেন। সৈকত আমাদের SMS করেছেন। মিজান চিটাগং থেকে আমাদের SMS করেছেন। এছাড়াও ভূতের বাপ আমাদের SMS করেছেন। সাগর, তানভীর, ফিরোজ, রুহুল, সুমন, তারা হচ্ছে সবাই আমাদের সাথে রয়েছেন। হাসান আল বন্য আমাদের SMS করেছেন নরসিংদী থেকে। এছাড়াও আমাদের SMS করেছেন সুরমা শিশির খিলক্ষেত থেকে আমাদের SMS করেছেন। আচ্ছা, আমরা তখন তাসমিয়ার ঘটনা শুনছিলাম, তার হাজবেন্ড রয়েছেন আমাদের সঙ্গে। আমরা এখন তার কাছ থেকে একটা ঘটনা শুনবো। আপনার নামটা বলবেন, আপনিও লাস্ট এপিসোডে আমাদেরকে জয়েন করেছিলেন। হাই লিসনার্স, আমি ফাহাদ চিরং থেকে বলছি। শুরুতে আমার ছোট ভাই রিজভি খুব সিক, সবাই ওর জন্য দোয়া করবেন প্লিজ। তো রাসেল ভাই, আমি আমার ঘটনা চলে যাই। ঘটনাটি আমার মামা শ্বশুর থেকে শোনা। তার বাসার কাজের লোক এক ছুটিতে বাড়িতে যায়। ওই বাড়িতেই তার সাথে যে ঘটনাটি ঘটে সে শহরে এসে মামার সাথে শেয়ার করে, মামা আমাদেরকে পরে বলে। তো ঘটনাটি হলো, ওই ছেলেটি তার গ্রামের বাড়ি নোয়াখালী, ওখানে একটি গ্রামে এসে যায়। তো ওই গ্রামে তার যে বাড়িটা, তার বাড়ি থেকে কিছু দূরে একটি বাঁশঝাড় আছে। বাঁশঝাড়ের মাঝখানে একটা রাস্তা আছে। ওই রাস্তাতে, মানে ওই রাস্তা সম্পর্কে অনেক খারাপ জিনিস প্রচলিত ওই গ্রামে আর কি। সবাই বলে ওই রাস্তাটা খারাপ, রাতে বেলা তেমন কেউ আসা যাওয়া করে না ওই রাস্তা দিয়ে। তো ওই ছেলেটিও কখনো এরকম রাত করে না বাসায় যেতে। তো সে একদিন বাজারে যায়, গ্রামের বাজারে যায়। তো রাসেল ভাই, যে বাজারে টিভি যখন দেখে গ্রামের ছেলেরা, তারা কিন্তু টিভিতেই হারিয়ে যায়। তো টিভি দেখতে দেখতে রাত করে ফেলে, 8টা-9টা হয়ে যায় তখন। তো ওর খেয়াল করে না। তো হঠাৎ করে যখন ওর ঘড়ির দিকে চোখ আটকায়, তখন দেখে ঘড়িতে রাত 9টা। তো সে তাড়াহুড়ো করে বাসার দিকে রওনা দেয়, বাড়ির দিকে রওনা দেয়। তো যেটা হলো, যেতে যেতে বাড়ির দিকে সে বাঁশঝাড়ের মাঝখানে যে রোডটা আছে ওদিক দিয়ে সে হাঁটতে থাকে। হাঁটার সময় সে হঠাৎ করে খেয়াল করে একটা সিঙ্গেল বাঁশ রাস্তার উপরে ঠাস করে পড়ে যায়। তো সে একটু অবাক হয়, সেরকম একটা বাঁশ কাটাও না, জাস্ট বেঁকে রাস্তার উপর পড়ে গেল। তো ও একটু সাহস নিয়ে, ভয় পাইছে, একটু সাহস নিয়ে সে সুরাপুরে বাঁশটাকে ক্রস করে। বাসটাকে ক্রস করে 2 পা আগিয়ে সে পিছন ফিরে, মানে দেখার জন্য যে বাসটা কি আছে, কি হলো, বাসটা যে দেখলাম এবার পড়লো। জাস্ট একটু পিছনে ফিরে দেখে যে বাস নেই। আবার সামনে ফিরে যখন দেখে যে একটা লাশ তার রাস্তার সামনে শুয়ে আছে। আচ্ছা, কাপড় পেছানো একটা লাশ। সেটা দেখে 10-15 সেকেন্ড ওখানে দাঁড়িয়ে থাকে। সে চিন্তা করে যে আমি কি দৌড় দিব নাকি পিছু ফিরে যাবো, পিছনে বাজারের দিকে দিবে। সে লাশটার পাশ কেটে সে দৌড় দেয়। পাশ কেটে যাওয়ার সময় সে
একটা পলক সে লাশের দিকে ফেলে, লাশের চেহারাটা কাপড়টা কিন্তু খোলা ছিল, সে লাশের চেহারাটা যেরকম দেখে, মুখটা হাঁ করে তাকিয়েছে, হাঁ করা, চোখগুলো লাল, তার দিকে তাকিয়েছে লাশটা। সে মাথার পাশ কাটিয়েছে দৌড়তে। সে খুবই ভয় পায়। সে যখন ওই বাসটার মাঝখান দিয়ে লাশটাকে ক্রস করে দৌড়াতে থাকে, তখন সে পিছন থেকে অনেক রকম আওয়াজ, পাখি ডাকছে, বিভিন্ন রকম জন্তু জানোয়ার ডাকছে, যেগুলো ওই গ্রামে থাকা কোনোভাবেই পসিবল না। বিভিন্নভাবে বাঘের ডাক, গরু ডাকছে, মানে অনেক রকম ডাক। আবার ওর নাম ধরেও ডাকছে, মানে মানুষের কণ্ঠ, ওর নাম ধরে ডাকছে, বলে দাঁড়াও দাঁড়াও, ওর নাম ধরে ডাকছে। আশেপাশের থেকে ডাক আসছে। ওর নাম ছিল নূর আলম, যে নূর আলম তুমি দাঁড়াও, নূর আলম, এই টাইপের করে ডাক আসছে। তো ও আর পিছিয়ে ফিরে থাকে না, ও আল্লাহর নাম নিয়ে দৌড়াতে থাকে, দৌড়াতে যখন বাড়ির কিছু সামনে আসে, তখন যেটি ও দেখে ওটি ছিল অনেক ভয়ঙ্কর। সে দেখতে পায় যে একটা মানুষের ফিগার, বুকে তার গলা নেই, শরীর পুরো রক্তাক্ত, এবং তার বুকে দুটো বড় বড় চোখ, লাল লাল। এটা আমি এরকম ঘটনা আমি এরকম দেখেছি, এরকম আমি শুনেছি যে বুকে বা সমস্ত গায়ে, সমস্ত শরীর রক্ত, গলা নেই, বুকে দুটো বড় বড় চোখ, লাল হয়ে আছে। সে ওটাকেও ক্রস করে কোন রকম বাড়ির সামনে গিয়ে সে ফিট হয়ে পড়ে যায়। পরের দিন মানে নক করেই সে পরের দিন সে সকালে দেখে যে তাকে বাসার মধ্যে সে তাকে পায়। তো তারপর থেকে ওর 3-4 দিন প্রচন্ড জ্বর ছিল, সে কাজেও আসতে পারেনি আমার মামার বাসায়। সে পরে এসে এটা শেয়ার করে আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরো একজন গেস্ট করছেন, আমরা তার কাছে চলে যাই এবং তার ঘটনা শুনি। বলুন আপনার ঘটনা, আপনার নামটা শুরুতে বলতে হবে একটু। হাই লিসেনার্স, আমি আমারুল, আসছি খিলগা থেকে। তো আমার যে স্টোরিটা সেটা হচ্ছে আপনার সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের ধর্মপাশা, ওখানে হয়েছে ঘটনাটা। সেটা হচ্ছে আমার এক মামা বিজনেস করতেন। উনি বাজার থেকে রাত আনুমানিক 12টা থেকে 12:30 হবে, উনি বাড়ির দিকে আসছিলেন। আর ওনার বাড়িটা হচ্ছে নদীর পাড়ে। তো নদীর পাড়ে যেহেতু ওনার বাড়িটা, উনি নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন বাড়ির দিকে। তো বাজার থেকে ওনার বাড়িতে আসতে সময় আনুমানিক 15 থেকে 20 মিনিট। তারপর উনি নদীর পাড় দিয়ে হেঁটে আসছিলেন। আসার পরে মানে নদীর ওই পাড়টা হচ্ছে একটা হিন্দু পাড়া। তো হিন্দু গ্রামটার পিছনেই হচ্ছে আপনার নদী। নদীর পারে এখানে আবার হচ্ছে একটা শ্মশানঘাট। শ্মশানঘাট যেহেতু ওখানকার যত হিন্দু মানুষ মারা যায় তাদেরকে মানে ওই শ্মশানঘাটেই পুরানো হয় আর কি। আচ্ছা। আর আমার মামা যে ওনার বাড়িটা শ্মশানঘাটের ঠিক অপর পাশে, নদীর ওই পারে। তো উনি হেঁটে আসছিলেন, 4-5 মিনিটের রাস্তা আসার পরে উনি হঠাৎ করে খেয়াল করলেন যে শ্মশানঘাটের দিকে একটু আগুন দেখা যাচ্ছে। আচ্ছা। আগুন জ্বলছে। তো উনি দেখে ফার্স্টে একটু চমকে গেলেন যে শ্মশানঘাটে তো লাশ না পড়ালে তো আগুন জ্বলে না সাধারণত। আচ্ছা। তারপরে উনি খুব একটা দিলেন না। তারপরে আবার উনি হাঁটতেছিলেন, আর একটু সামনে যখন আসলো তখন আগুনটা আরো বড় আকারে মানে উনি দেখতে পাচ্ছেন। তখন উনি ভাবলেন যে ব্যাপারটা কি। উনি একটু দাঁড়ায় আছেন, এখানে দাঁড়ায় থেকে মানে খেয়াল করতেছেন যে বিষয়টা আসলে কি। এখানে যদি কোনো মানুষ যদি মারা যায় তাহলে আমি তো ঠিক পাশি, আমি তো জানতাম। ঠিক আছে। তারপরে উনি ভয় কোনো কাজ করে নাই। তারপরে উনি আরো সামনে গেলেন, ওনার বাড়ির ঠিক কাছাকাছি যখন চলে গেলেন তাহলে ঠিক অপর পাশেই হচ্ছে শ্মশানঘাটটা, একদম সরাসরি। তখন উনি যেটা দেখতে পান, আগুন অনেক বড় আকারে ধারণ করতেছে, আর ওখানে 4টা লোক চারপাশে দাঁড়ায় আছে, হাতে 4 জনের হাতে 4টা বাঁশ। তো বাঁশ নিয়ে ওনারা ওখানে মানে কি জানি করতেছে। তারপরে উনি যেটা দেখলো যে একটা লাশ এখানে পোড়ানো হচ্ছে। আচ্ছা। তো লাশটা পোড়ানো হচ্ছে, তো লাশটা একটু পরে পরে মানে লাফ দিয়ে উপরের দিকে উঠে যায়। হ্যাঁ, লাশটা উপরের দিকে উঠে যায়, 4টা হাত পা মানে একদম ক্লিয়ার দেখা যাইতেছে। তো উনি তখন ভাবতেছে যে লাশ আসলে এরকম তো হয়। হ্যাঁ, তখন উনি মানে ভয় পায় না আর কি ব্যাপারটা, যে লাশ তো অনেক সময় পুরাইলে, আমি যদিও দেখি নাই তবে শুনছি যে লাশ পুরাইলে লাশ নাকি একটু মানে উপরের দিকে উঠে যায় অনেক সময়। আচ্ছা। তখন উনি আবার এখানে দাঁড়ায় বারবার দেখতেছে। তখন 4টা লোকের দিকে উনি ফলো করতেছে, যে একদম ওনার বাড়ির যেহেতু সামনে শ্মশানঘাটটা, এই গ্রাম মানে সবাইকে মোটামুটি একটু চিনে, দেখি আমি কাউকে চিনতে পারি কিনা। তো উনি কাউকে চিনতে পারতেছে না, মানে চেহারা দেখার জন্য চেষ্টা করতেছে, কিন্তু কোনো মানুষের চেহারা দেখা যাচ্ছে না। হাত পা দেখা যাচ্ছে, হ্যাঁ, আর চেহারাটা দেখা যায় অন্ধকার মানে একদম। আর হাত পা গুলি মানে অনেক লম্বা লম্বা।
তারপরে উনি দাঁড়ায় দাঁড়ায় বারবার একই দৃশ্য দেখতে, লাশটা অনেক উপরে উঠে যাচ্ছে আর বাঁশ দিয়ে লাশটাকে নিচের দিকে মানে তার নামায় দিতেছে। দেওয়ার পরে উনি দেখতে দেখতে যখন মানুষগুলি, তারপরে উনি চিন্তা করতেছে লাশ পুরাইলে তো সাধারণত আশেপাশে লোকজন থাকে, অনেক লোকজন থাকে, আত্মীয় স্বজন থাকে, যারা পুরায় তারা একদম মানে সামনে থাকে আর পিছনে অনেক লোকজন থাকে। উনি ফলো করতেছে যে আশেপাশে কোনো লোকজন নেই, অনেক অন্ধকার, আগুন জ্বলতেছে, লাশ উপরের দিকে উঠতেছে আর বাঁশ দিয়ে তারা বারবার নিচে দিকে নামাই। তার পরবর্তীতে উনি ওনার যেহেতু একদম ঘরের সামনে চলে গেছে, তখন উনি মানে ঘর থেকে কাউকে ডাকতেছে, ডাকার পরে যখন ডাকার পরে একজন লোক আসলো, বলে যে এখানে কে মারা গেছে। বলে কোথায়? বলে এই যে এখানে আসো, একটু দেখা হয়ে যায়। পরে লোক আসলো, আসার পরে দেখে এখানে কোনো আগুন বা কোনো লোকজন কিছুই ছিল না। ওকে, আমরা পরবর্তী আরেকজনের কাছে চলে যাই। ঝটপট আপনার ঘটনাটা বলে ফেলুন, আপনার নাম বলতে হবে শুরুতে। হ্যাঁ লিসনার্স, আমি দীপু, নেত্রকোনা থেকে। আমি প্রথমে উইশ করতে যাই আমার ফ্রেন্ড নীলাকে, ওকে আমি নীল বলে ডাকি। আচ্ছা, স্টোরিতে যাচ্ছি। তো আমাদের গ্রামের বাড়ি কেন্দ্রতে, তো এখানে আমার সাথে একটা ঘটনা ঘটছে। তো আমার মামা একজন নাট্যকার মানুষ, উনি খুব ভালো নাটক লিখেন এবং নিজে পরিচালনা করেন। তো উনি একটি নাটক করছেন, এটা এত ফেভারিট হয়েছে যে আমরা সরাসরি ঘটনায় যাবো। আচ্ছা সরি। তো এই নাটকটা হচ্ছে, তো আমরা যাইতেছি, আমার সাথে আরেক ফ্রেন্ড। তো ওখানে যাইতে হলে আমাদের একটা নদী পার হয়ে যেতে হবে। তো নদীর পাড়ে আমরা যখন যাই তখন রাত 8টা সাড়ে 8টার মতো হবে। তো নদীতে নৌকা ছিল না। তো হঠাৎ করে আমরা কোনো একটা ভেলার সাহায্যে নদীটা পার হই, তারপর নাটক দেখতে যাই। তো নাটক যখন দেখতে থাকি, হঠাৎ করে আমরা ঘুমিয়ে যাই। আমাদের খেয়াল ছিল না কখন আমরা ঘুমালাম। তো ঘুম থেকে জেগে দেখি যে মানে স্টেজ নাই, বৃষ্টি হয়েছে খুব। তো আমরা খুব আনইজি ফিল করতেছিলাম। তো আমার ফ্রেন্ড নীল, ওকে আমি বলছিলাম যে দেখতে ঘড়িতে কয়টা বাজে। তখন ও বললো যে ঘড়িতে 3টা হবে। তো 3টার সময় তখন আমরা স্টেজ থেকে মানে বার হতে চেষ্টা করলাম, কারণ কিছুক্ষণ পর হয়তো মানে আজান পড়বে 4টার দিক দিয়ে। তো একটা মানে আমরা চাইলাম যে 1 ঘন্টা মানে ঘোরাফেরা করতে। তো ঘোরাফেরা করতেছি, তো স্টেজের ভিতরে আমরা চাইছিলাম যে বের হইতে। তো আমরা মানে স্টেজের দরজাটা মানে খুঁজে পাইতেছিলাম না। তো হঠাৎ যখন আমরা মানে কোনোভাবে পাইলাম দরজাটা খুঁজে, তারপর দেখলাম যে একটা কুকুর শুয়ে আছে। কিন্তু ও আর মানে এমন ভাবে শুয়েছে যদি আমরা যদি যাইতে হয় তাহলে ওই কুকুরটার উপর দিয়ে যাইতে হবে। আর কুকুরটা যা দেখলাম, কুকুরটা একদমই খুচখুচে কালো ছিল আর চোখগুলি ছিল মার্বেলের মতো এবং এটা মানে চকচক করছিল। তো আমরা ওইটার উপর দিয়ে যাইতে পারতেছিলাম না, কারণ আমাদের গ্রামের বাড়িতে একটা প্রচলন আছে যে দেও বিলাই কিংবা দেও কুকুর থাকে, ওইটার উপর দিয়ে গেলে মানুষ মারা যায়। তো আমরা অন্য বেছে নিলাম, প্যাডেলের এক সাইড উঁচু করে আমরা ওই দিক দিয়ে বের হয়ে গেলাম। তারপর বের হয়ে যাওয়ার পর আমরা দেখতে পেলাম যে কুকুর একটা ছিল, সেখন আর একটা নাই। ওটা দ্বিগুণ হচ্ছে 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এবং তারা সার্কেলিয়ে আমাদেরকে ঘুরে ফেলছে। তো আমার ফ্রেন্ড বলতেছে যে ভয় পাস না, আমরা তো গ্রামে এরকম অনেক শুনছি, এটা কোনো ব্যাপার না। তারপর আমরা আল্লাহর নাম নিয়ে হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে একটা মসজিদ পেলাম, মসজিদের টিউবওয়েলে গেলাম এবং ওযু করলাম এবং টিউবওয়েলে অনেক জোরে চাপতেছিলাম যাতে মানে ইমাম সাহেব উঠেন যদি থাকে লোকজন। কিন্তু এত আওয়াজ হচ্ছিল কিন্তু কারো কোনো রেসপন্স পাচ্ছিলাম না। হঠাৎ করে দেখি কুকুর বলি নেই। তারপর আমরা গ্রামটা পার হই, তারপর নদীর পাড়ে আসি। তখন বৈশাখ মাস, পানি আসতে শুরু করছে। তো জোয়ার আসছে, সেদিকে আমাদের খেয়াল নাই যে জোয়ারে পানি বাড়ছে, কারণ আমরা যখন পার হই তখন তো বেশি পানি ছিল না। তো নদীর পাড়ে যাই আমরা সরাসরি লাফ দেই, কিন্তু এখানে পানি ছিল না, শুধু মানে আমাদের একটা হয়তো বা হ্যালুসিনেশন হয়েছে। কিন্তু জাপ দেওয়ার পর আমরা এখানে ব্যথা পাই। তো ওকে বললাম যে পানি তো নাই, তো আমরা তো হাইটে পার হতে পারবো নদীটা, মানে কোমর পানি পর্যন্ত হবে। কিন্তু যে না আমরা ওইখানে মানে সেট হইতে যাই, দাঁড়াইতে যাই, দেখি যে আমরা মানে টাই পাচ্ছিলাম না, অনেক অনেক নিচে মানে আমরা ডুবে যেতেছিলাম। আমরা অনেক চিৎকার করতেছিলাম, তো কিন্তু পারছিলাম না। তো হঠাৎ কোত্থেকে একটা গামছা আমার হাতে আসলো এবং ওইটা নিজে নিজেই আমাদেরকে সেফলি ওই পারে নিয়ে গেল। তো আমি যখন উঠলাম, আমার ফ্রেন্ড সহ 2জন উঠলাম, দেখলাম যে একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওর হাতে গামছাটা যেটা দিয়ে ধরে আমরা উঠছি। সবচেয়ে মজার বা ভয়ঙ্কর বিষয় হলো যে আমি যে গামছাটা ধরে উঠলাম ওইটা ভিজা ছিল না, শুধু আমি যে জায়গাটায় দৌড়ছি সেটাই ভিজা ছিল, আর ওইটা মানে ওই বৈশাখের মৃদু হাওয়ায় দুলছিল এবং হাতে লাগতেছিল, যেটা একদম ভিজা না। আর যখন আমি ছেলেটাকে দেখলাম যে মানে বাংলাদেশে এরকম ছেলে আমি কখনো দেখিনি, শ্রীলঙ্কান কিংবা তামিল এরকম, চুলগুলি একটু লম্বা আর তামাটে বর্ণের। তো আমি ভয় পেলাম, আমি চাইছিলাম যে তোমার ফ্রেন্ড যাতে ভয় না পায়, সেজন্য আমি ওকে মানে বলি নাই, কারণ ও তো চিনে না, এলাকায় আর কখনো আসে নাই, আর আমার তো সব জানা।
তারপর ও আমাকে বলতে থাকলো, মানে ওই ছেলেটা, যে এই ছেলে তুমি এখানে কি করছো, যাও বাড়ি যাও, আর এরকম করবে না। তো আমি অনেক ভয় পাইছি। তারপর যখন আমরা ইয়েতে বেরিয়েছিলাম মঞ্চেতে, তখন গড়িতে বেরিয়েছিল 3টা। তারপর আমরা হাঁটা শুরু করলাম বাড়ির দিকে। তো আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম আমার পিছনে ছিল যে গড়িতে কয়টা বাজে, তখন ও বললো 3:03। আমি আবার বললাম কয়টা বাজে, ও বললো 3:03। নেক্সট টাইম ওর পিছনে বেরিয়ে তাকাইছি, কারণ আমার পিছনে ছিল, দেখিও নাই, ও সেন্সলেস হয়ে পড়ে গেছে। তারপর আমি যখন পিছনে থাকলাম, আর ওই ছেলেটা যেখানে গেছিল সেখানে একটা বৌদ্ধ মন্দির ছিল, মঠজাতি অনেক লম্বা। আমি দেখলাম ওই ছেলেটা ওইখানে দাঁড়িয়ে আছে, যে আমাকে সেভ করছে, অনেক 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 লম্বা, এবং আমাকে ইশারা করতেছে, মানে চলে যেতে বলতেছে, দৌড় দিতে বলতেছে। তারপর আমি একটা দৌড় দিই এবং ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা ইনফরমেশন দিতে চাই সবাইকে যারা এখন আমাদের সাথে ভূত এফএমে আছেন। আমরা কালকে শেষ করেছি এশিয়া কাপ, এবং এশিয়া কাপে আমরা জিততে পারিনি। সবচাইতে বেশি কন্ট্রিবিউট করেছেন যিনি, তাদের মধ্যে একজন, এবং আমার খুবই 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 প্রিয় প্লেয়ার। আমার মনে হয় যে যতজন এখন ক্রিকেটার রয়েছেন তার মধ্যে আমি সবচেয়ে বেশি পছন্দ করি সেই সাকিব আল হাসান। হ্যাপি বার্থডে টু ইউ সাকিব আল হাসান, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনার জন্মদিন। 24 মার্চ 1987 সালে জন্ম নেন সাকিব আল হাসান মাগুরা, বাংলাদেশে, এবং তিনি লেফট হ্যান্ডেড একজন ব্যাটসম্যান এবং স্লো লেফট আর্ম অর্থোডক্স বলার, অলরাউন্ডার সবচাইতে বড় কথা, এবং বাংলাদেশ দলের একজন চৌকস খেলোয়াড় তিনি। এবং তাকে আমরা জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেডিও ফুর্তির পক্ষ থেকে, ভূত এফএম এর পক্ষ থেকে, এবং আশা করছি যে আগামী দিনগুলো আপনার জীবনে অনেক সুন্দর হয়ে আসুক, এবং আমাদেরকে, বিশেষ করে বাংলাদেশ টিমকে, বাংলাদেশকে আপনার এখনো অনেক কিছু দেওয়ার আছে, সেটা যেন আপনি সেখানে যেন আপনি পুরোপুরি সফল হতে পারেন। আপনাকে অনেক 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 শুভেচ্ছা এই দিনে। আর আমার কিছু কিছু SMS রয়েছে, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। কলি আমাদের SMS করেছেন, লিখেছেন আমার হাজবেন্ড এবং আমি দুজনেই ভূত এফএম শুনছি, কিন্তু তারপরও আমার খুব ভয় লাগছে। নারায়ণগঞ্জ থেকে তারা SMS করেছেন। পারভেজ আলম গুলশান থেকে SMS করেছেন যে খুব ভালো লাগছে ভূত এফএম, আমি আসতে চাই কিন্তু কিভাবে আসবো জানলে ভালো হতো, মজার অ্যান্ড ট্রু কিছু ঘটনা বলবো। আপনার আশাটা খুবই সহজ, আপনি আমাকে SMS করতে পারেন, লিখে ফেলুন আমাদের অ্যাড্রেসটি bhutfm@radiofurti.fm। স্পেলিংটি হচ্ছে BHOOTFM@radioforti.fm। এখানে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা লিখে পাঠান। আশা এবং দীপা আমাদের SMS করেছেন যে এখনই আমাদের সাথে একটি ভয়ের ঘটনা ঘটে গেল। আচ্ছা, এটাও আপনি একইভাবে bhutfm@radiofurti.fm আমাদের ইমেইল করতে পারেন। আমাদেরকে আমসুল আলম প্রিসিলা SMS করেছেন মিরপুর থেকে, প্লিজ রিড মাই SMS, এবং তিনি আমাদের SMS করে বলেছেন যে এটা তার প্রথম SMS, আমি পড়ে ফেললাম। আমাদেরকে এছাড়াও কায়নাথ SMS করেছেন, কায়নাথ হিয়াফ লিখেছেন যে ফাহাদ ভাইয়ের ঘটনাটা সত্যি, আমি এরকম ঘটনা আমার দাদুর কাছ থেকে শুনেছি। জয়পাল আমাদের চিটাগং থেকে লিখেছেন যে ভাই আজকের ভূত এফএম শুনতে ভালো লাগছে, বাট আপুর কাহিনীগুলো বিন্দাস, প্লিজ আপুকে আর একবার সুযোগ দিন। হ্যাঁ, তিনি আসবেন আর একটু পরে, আবারও তার কাছে যাব। রাসেল ধানমন্ডি থেকে SMS করেছেন, রাসেল ভাই খুব ভয় করছে কারণ আমাদের এলাকায় ইলেকট্রিসিটি নেই। ওকে। নাজু আমাদের SMS করেছেন সিলেট থেকে, ভাই আজকের ঘটনাগুলো শুনতে খুব ভালো লাগছে, বাট আরো ভালো লাগতো যদি আমার SMSটা পড়তেন। আপনার SMS পড়ে ফেলেছি, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার আরো ভালো লাগবে। উৎপল এবং ইন্দ্রাণী আমাদের ফার্মগেট থেকে SMS করেছেন, রাসেল ভাই কেমন আছেন, আমরা 21 জন একসাথে ভূত এফএম শুনছি, আজকের ভূত এফএম খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য, 21 জনকে অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে AR রোহিত SMS করেছেন ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে, ভাইয়া আজকে আমাদের টাইগার সাকিব আল হাসানের বার্থডে। আচ্ছা, আমরা একটু আগে উইশ করেছি, থ্যাংক ইউ আমাদের ইনফর্ম করার জন্য। আবেগ লিখেছেন যে আজকের এপিসোডটি ভালোই লাগছে, আজকে আমার গার্লফ্রেন্ডের বার্থডে, প্লিজ উইশ করেন। আচ্ছা, তার নাম হচ্ছে রাইসা সাকিব আল হাসান, এবং আপনার জন্মদিন একদিনে, আপনি তো বিখ্যাত মানুষ বুঝতেই পারছি, সুতরাং জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সামনের দিনগুলো অনেক ভালো যাবে। আমরা চলে যাব ঘটনায় আবারও তাসমিয়ার কাছে, প্লিজ আপনার ঘটনা আমাদেরকে শোনান। হাই লিসেনার্স, আর আমি সবাইকে অনেক থ্যাংক ইউ দিতে চাচ্ছি যে আমার ঘটনা এত পছন্দ করার জন্য। মানে আমি রাসেল ভাই ভাবছিলাম যে ঘটনা চলে যাবো, থ্যাংক ইউ না দিয়ে থাকতে পারলাম না। তো ঘটনাটা সেটা হলো গিয়ে, আমি যে ঘটনাটা বলবো সেটা ওই নারকেল গাছ নিয়ে রাসেল ভাই। নানুর বাসার? হ্যাঁ, আমার নানুর বাসায় ঘটেনি ঘটনাটা, কিন্তু নারকেল গাছ নিয়ে। মানে আমার মামার থেকে শোনা,
আর আমার মামা শুনেছে হলো গিয়ে যার সাথে ঘটেছে, ওখানে একটা পানওয়ালা ছিল, মানে পান দোকান সিগারেট বিক্রি করতো, যে ওনার কাছ থেকে শুনেছে। তো ঘটনাটা হলো গিয়ে আমি যে রাসেল ভাই বললাম যে 7টা নারকেল গাছ ছিল সিরিয়ালি, আগে পরে একটু ইয়া করে। ডান পাশে ছিল আমার নানা ভাই বিল্ডিংটা, এর উল্টা দিকে নারকেল গাছগুলো, পাশে ছিল রাস্তা, একটা লম্বা মানে গলি গলি আর কি। তো এরকম সাধারণত আমরা দেখি মানে সিগারেটওয়ালা পানওয়ালারা মানে অনেক রাতের বেলায় দোকান বন্ধ করে, এরকম 1টা 2টা করে। তো আমার মামা কাবির মামা ওর নাম, উনি হলো গিয়ে এরকম প্রায় ওনার থেকে সিগারেট নিত। তো ওই ইয়াতেই আর কি ঘটনাটা শুনে, মানে ওই পানওয়ালার কাছ থেকে। তো ঘটনাটা হলো গিয়ে অনেক আগের ঘটনা, তখন আমার মামা হলো গিয়ে একদম ইয়াং আর কি, ইয়াং ছেলে। সো এরকম পানওয়ালা রাতের বেলায় দোকান বন্ধ করে, রাতের তখন বাজে 2টা কি 2:30টার মতো বেজে গেছে ওই দিন। তো দোকান বন্ধ করে ওই গলি দিয়ে যেতে হবে বাসায়, ওর বাসায় যেতে হলে ওই গলি দিয়ে যেতে হবে। তো ও ওই রাস্তাটা শুরু করলো হাঁটা। তো সবসময় মতো উনি সবসময় এরকম এত দেরি করে দোকান বন্ধ করে না, কিন্তু ওই দিন একটু দেরি হয়ে গিয়েছিল কোনো কাজের জন্য। ওনার একটু হালকা পাতলা মানে ভয় লাগছিল। রাস্তা পুরাই ফাঁকা, কোনো আওয়াজ নেই, সবাই ঘুম, পুরা গলিটা একদম চিপা গলি। হাঁটতে 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 7টা নারকেল গাছ সিরিয়ালি 7 নম্বর গাছটা শেষের দিকে এরকম যাচ্ছে। আমরা তো সবাই সোজা তাকিয়ে হাঁটি, তো সোজা তাকিয়ে হাঁটি। তো এরকম তাকিয়ে যাচ্ছে, দেখে যে তার চোখ বরাবর এরকম নিচের থেকে সাধারণ আকৃতির থেকে বেশ বড় আকৃতির একটা রান, গরুর রান ঝুলছে। তো গরুর রানটা দেখলো, দেখে এখন বলে যে ব্যাপার কি, এত রাত্রেবেলায় নারকেল গাছের সাথে লাগানো একটা গরুর রান। তো ও তাকালো, গরুর রানটা কোথা থেকে কে ঝুলায় রাখছে। ওখানে তো অনেক কষের দোকান না, পুরান ঢাকা, তো সবাই যারা থাকে ওরা তো বুঝবেই। তো মনে করছে আচ্ছা ঠিক আছে দেখি। সে তাকালো, তাকিয়ে দেখে গরুর রানটা নারকেল গাছের উপর থেকে ঝুলছে। আর রাসেল ভাই নারকেল গাছ কিন্তু অনেক বড় হয়, সে তাকিয়ে দেখে যে এত বড় একটা গরুর রান এই রাতের বেলায়। তো মানে বয়স্ক লোক স্বাভাবিকভাবে তাদের সাহস থাকে, ভয় থাকলেও সাহস খাটায় তারা। সে তাকিয়ে যখন উপরে তাকালো, সাথে সাথে দেখে গরুর রানটা যে ঝুলছে এর পাশে একটা মানে লাল শাড়ি পরা, মানে লাইট, মানে খুব ব্রাইট লাগছে লাল শাড়িটা যে পরে আছে, মানে প্যাঁচানো, মুখ দেখা যাচ্ছে না, ঘুমটা দিয়ে ঢাকা, এরকম বউয়ের মতো করে বসে আছে, হাত পা গুটিয়ে এভাবে একদম নারকেল গাছের উপরে বসে আছে, লাল শাড়ি পরা। এরকম বোঝার চেষ্টা করতেছে যে ব্যাপার কি, রান ঝুলানো এর একদম উপরে পাশে আবার লাল শাড়ি পরা এরকম বসে আছে। তো ও তাকে দেখতে একদম কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো হচ্ছে রাসেল ভাই। দেখে যে হাতটা গুটিয়ে বসে আছে, তখন কিন্তু হাতটা দেখে নেই। তারপর দেখলো যে শাড়ির ভিতর থেকে, মানে এরকম করে গুটিয়ে বসে শাড়ির ভিতর থেকে একটা হাত বের হলো, চিকন হাড্ডিওয়ালা হাত, মানে কঙ্কালের হাতগুলো যেরকম চিকন হয় ঠিক ওরকম হাত, কিন্তু কঙ্কালের হাড্ডি না, চামড়া আছে একদম চিকন, কিন্তু ছিলা মানে মনে ছিলে গেছে একটু, কেমন যেন গোস্ত বের হয়ে গেলে যেরকমটা হয় এরকম বের হলো। বের হয়ে হাতটা এভাবে নিচের দিকে, মানে গরুর মানে মাংসটা যেখানে, রানটা যেখানে, ওই নিচের দিকে ভাবে হাতটা আগালো। আগিয়ে মানে এক হাত আগিয়েছে নিচে, আর আরেক হাত গিয়ে গরুর রানের পাটা যেখানে, ওই যে ঝুলছে যেখান থেকে রাসেল ভাই, ওখানে ধরে, আর ডান মানে আরেক হাত এভাবে নিচে নেমে নখগুলা বিরাট বিরাট এরকম গরুর রানের মাংসগুলা কাটছে নখ দিয়ে কাটছে। এটা সেই ওই একই এলাকার ঘটনা, ওই গলিতে নখ দিয়ে ভাবে কাটছে, মানে আঁচড়িয়ে এভাবে মাংসটাকে ছিঁড়ছে। ও দেখে, ওকে কিন্তু পানওয়ালাটাকে কিছু করেনি, ও কিন্তু এগুলো দেখে সাথে সাথে ওখানে মানে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছে। ও পরে যখন ওর ঘুম ভাঙলো, ওর বাসায় নিজেকে পেয়েছে, পরে বাসায় যখন জিজ্ঞেস করলো, ও তো তাকে তখন ওই ফজরের টাইমে সবাই নামাজ পড়তে বের হয় এলাকার, ওরা সবাই চিনে যে এটা তো ওই পানওয়ালা, সবাই নিয়ে বাসায় পৌঁছে দেয়। তো আমার মামা এরকম পানওয়ালার দোকানে যায়,
তো গিয়ে যেটা আমি বলবো যে পানওয়ালা মানে এত ভয় পেয়েছে ওদের দোকান ছেড়ে দিচ্ছে আর দোকান করবে না রাতে। তো আমার মামা বলে কি হয়েছে মামা, মানে ব্যাপার কি? পরে আমার মামাকে বললো যে মামা এই আর কি ঘটনা আমার সাথে। তো এবার আর সাহস করতে পারেনি রাসেল ভাই। ওকে, আমরা ওনার একটা ঘটনা শুনবো। ছোট্ট করে নাম বলে একটা ছোট্ট ঘটনা শুনে ফেলি আমরা। কোনো ঘটনা কি আছে এই মুহূর্তে? আচ্ছা, তাহলে ছোট্ট করে একটা ঘটনা শুনি আমরা। হ্যালো লিসেনার্স, আমি ফাহাদ। রাসেল ভাই থ্যাংক ইউ। ঘটনার জার্নি যেটা হচ্ছে এই লাস্ট একদম মূল জায়গাটা শুনি, যেহেতু হাতে একদম সময় কম, আর 2-3 মিনিট আছে। লাস্ট শীতের ঘটনা। আমরা সাতকানিয়া যাচ্ছিলাম ফ্রেন্ডরা মিলে রাতের বেলা, পরের দিন প্রোগ্রাম ছিল। তো ওখানে যেটা হলো সাতকানিয়ার আগে একটা লোহাগাড়া এলাকা আছে। তো প্রচুর শীত, কুয়াশা, রাস্তা কিছু দেখা যাচ্ছে না, মানে 20 গজ আগে কিছু দেখা যাচ্ছে না, গাড়ি খুব স্লো চালাতে হচ্ছে। তো আমি গাড়ির পিছনে মাঝখানে বসছি, সামনে ড্রাইভার, তার লেফট সাইডে একজন আমার ফ্রেন্ড, পিছনে মাঝখানে আমি, আমার ডানে একজন বামে একজন, আমি মাঝখানে বসা। তো আমি ঘুমাতে পারছি না, রাতে আমি ঘুমাতে পারছি না, 1-2 বাজে। আমি রাস্তার দিকে তাকিয়েছি, খুব কুয়াশা। তো পুরো রাস্তায় এরকম কিছু দূর কুয়াশা থাকে, আবার কিছু দূর খুব ক্লিয়ার। তখন একটু গাড়ি জোরে চালায়, আবার যখন কুয়াশা আসে গাড়ি স্লো। তো লোহাগাড়ের যে এরিয়াটার সামনে, ওখানে আমি শর্ট করে বলতেছি, একদম শর্ট করে, হ্যাঁ, যেহেতু সময় নেই। ওই স্পটে দুই পাশেই কিছু নেই, কোনো বাসা নেই, সব জাস্ট বড় বড় গাছ, জঙ্গল, কোনো বাসা নেই, একদম গুটগুট অন্ধকার, একটা গাড়িও নেই রাস্তায়। আর রাস্তাটা খুব ন্যারো, কিন্তু কক্সবাজার হাইওয়ে রাস্তাটা খুবই ন্যারো। তো ড্রাইভার খুব কেয়ারফুলি চালাচ্ছে, আমি তো রাস্তার দিকেই তাকিয়েছি। হঠাৎ করে দেখলাম যেটা রাস্তার মাঝখানে যে ডিভাইডার গুলো থাকে, যে সাদা মার্ক করা যেগুলো থাকে, ঠিক ওই বরাবর 8 থেকে 8.5 ফিট উঁচু একটা লম্বা মানুষ, পুরা গায়ে সাদা চাদর পেঁচানো, হজের সময় যেরকম এরম পরে ওই টাইপের করে, হ্যাঁ, মাথাও দেখা যাচ্ছে না, বুঝতেছি একটু শেপ বোঝা যাচ্ছে, লম্বা চিকন একটা মানুষ রাস্তার মাঝখান দিয়ে ভেসে যাচ্ছে। আমরা যে আপনি যখন বলছিলেন তখন বলছিলেন যে বাঁশের সাথে কাপড় পেঁচে দিয়ে যেরকম এরকম ধরনের চড়াটা কিরকম আমি বলি, দুটো বাঁশ যদি একসাথে করে ওইটাকে কাপড় দিয়ে পেঁচানো হয়, যেরকম চিকন হয় ওইরকম চিকন, মোটা ছোট না, চিকন কিন্তু খুবই লম্বা। কিন্তু মানুষ যে বোঝা যাচ্ছে, মাথা শেপ বোঝা যাচ্ছে, মাথা একটা শোল্ডার সব বোঝা যাচ্ছে। আর একটা মানুষ রাস্তাতে হাঁটলে একটু তো মুভ হবে, হাতগুলো তো মুভ হবে, এটা কিছু না, জাস্ট ফ্লোট করছে রাস্তার উপর দিয়ে। আর রাস্তার থেকে 6-7 ইঞ্চি উপরে, কোনো পা দেখতে পাচ্ছি না, জাস্ট চাদরগুলো ঝুলছে রাস্তায়, চাদরের কোনা রাস্তায় বাড়ি খাচ্ছে। ড্রাইভার এটা দেখে এমন ভাবে মাঝখান দিয়ে যাচ্ছে, ড্রাইভার বেশি ডানে গেলে আমরা হিট করতেছি গাছে, বেশি বামে গেলেও আমরা খালে পড়তেছি, এরকম অবস্থা। ড্রাইভার অনেকক্ষণ দেখলাম যে হর্ন দিচ্ছে, প্রায় ওটার কাছাকাছি আসা পর্যন্ত হর্ন দিচ্ছে, ওটা শহরে না কিছু না, ওইটা ওর মতো যেতেছে, কোনো মুভ নেই, কোনো কিছু নেই, ওইভাবে ভেসে যাচ্ছে। ড্রাইভার খুব রিস্ক নিয়ে ডান পাশ দিয়ে ওটার গা ঘেঁষে কোন রকম আমরা ক্রস করি ওটাকে। আমি কিছু বলতে, আমি গাড়ির সিট 2 হাতে 2 সিট চেপে মাঝখানে চুপ করে, আমি পিছনে তাকাই না, আমি সিটটা ধরে বসে থাকি। ওটা ক্রস করে যাওয়ার কিছুক্ষণ পরে, 1 মিনিটও যায়নি, গাড়ি স্টার্ট অফ। ওকে, চলন্ত গাড়ি টাপ করে বন্ধ হয়ে গেছে, জাস্ট লাইক দ্যাট। তো রাসেল ভাই, চলন্ত গাড়ি হঠাৎ করে যদি স্টার্ট বন্ধ হয়ে যায়, ব্রেক কিন্তু কাজ করে না। ওইটাই হচ্ছিল, ব্রেক কাজ করতেছে না, সামনে একটা বাঁক আছে ডান দিকে, গাড়ির স্পিড তখন 60 আপ এরকম কিছু। তো আল্লাহ করতে থাকি, ড্রাইভার কোন রকম কন্ট্রোল করে, স্টিয়ারিং ও অনেক হার্ড হয়ে গেছে, ডানে মুভ করতেছে না, বামে মুভ করতেছে না, স্টার্ট অফ কোন রকম হ্যান্ড ব্রেক টেনে কিভাবে করছে ড্রাইভার, আই ডোন্ট নো। গাড়িটা থামানোর পরে লাইট অফ করেই সে স্টার্ট নেয় আবার। তো লাইটটা অফ করে তখন আমরা সবচেয়ে বেশি ভয় পাইছি, যে মানে লাইটটা অফ করার পর জায়গাটা এমন গুটগুটে অন্ধকার, আমি নিজেকেও নিজে দেখতে পারতেছি না, গাড়ির ভিতরে এমন অন্ধকার। আমি চিন্তা করতেছিলাম পিছন থেকে কেউ জিনিসটা আসবে, ওটার থেকে বেশি ভয় পাইতেছিলাম এখন যদি এই কুয়াশার মধ্যে কোনো গাড়ি আসে, শেষ। লাইট জ্বালানো গাড়ি আসছে, ওইটাই তো দেখতে পারতেছি না, সেই জায়গায় আমাদের গাড়ির লাইট পুরো অফ, পিছনে কোনো গাড়ি আমাদেরকে দেখবে না, মেরে দিবে, কোনো গাড়ি দেখতে পারবে না আমাদের গাড়ি। তো ড্রাইভার বলে, আপনারা আল্লাহ করেন, চিল্লাচিল্লি করবেন না, মোটেও চিল্লাবে না, আল্লাহকে ডাকেন, সুরে পড়েন, আমি দেখি চেষ্টা করে কি হয়। তো ড্রাইভার 5-6 বার সেল নেয়,
স্টার্ট দিতে চেষ্টা করে হয় না। 6 টাইমে আল্লাহর রহমতে স্টার্টটা নেয় এবং আপনারা লাইটটা মোটামুটি- জ্বালিয়েই আপনারা বেঁচে আছেন। আমরা কোনো রকম আজকের হাতে সময় নেই, আর একটু ডিটেল করে শোনা যেত, বাট আমি দেখতে পাচ্ছি আর সময় নেই হাতে। আমাদের মুসাদ SMS করেছেন, প্রোগ্রামটা অনেক ভালো লাগছে, বাট SMS না পড়লে কষ্ট লাগে। ভূত FM এর বস সিলেট থেকে SMS করেছেন, ভাইয়া ভূত FM এর গল্পগুলো খুব ভয় লাগছে। এবং মৌটুসি আমাদের রাজ্য থেকে SMS করেছেন, লাইট অফ করে কানে হেডফোন, অসম লাগছে আজকের স্টোরিগুলো, যে ঘটনাগুলো আছে সেগুলো 10-এ 8 তিনি দিয়েছেন। 8-এর অবশ্যই 0.1 কম আছে। জুবাইর আমাদের SMS করেছেন, ভাইয়া আরেকবার বলেন কিভাবে স্টুডিওতে আসবো। ওয়েল, আপনি যেভাবে স্টুডিওতে আসতে পারেন, আপনাকে একটা অ্যাড্রেস লিখে নিতে হবে এবং এখানে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন। যদি আপনার ঘটনা সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আপনি স্টুডিওতে এসে অংশগ্রহণ করতে পারবেন। ভূত FM@radiofurti.fm স্পেলিংটি জেনে নিন, BHOOTFM@radiofooRTI.fm। খালিদ আমাদের ধানমন্ডি থেকে SMS করেছেন, ফ্রেন্ডরা সবাই মিলে ভূত FM শুনছেন। আমাদেরকে ইয়াসিন SMS করেছেন গৌরীপুর থেকে, তিনি বলছেন যে তিনিও আমাদের সাথে রয়েছেন এবং অনেক ভালো লাগছে তার কাছে। সো আজকে রাতে আর সময় নেই, আমাদের এখানেই শেষ করতে হবে। আগামী সপ্তাহে আবারও ভূত FM নতুন অতিথিদের নিয়ে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, টাটা। The track download from SumirBD.mobi.